না ভাইয়া। আচ্ছা, আমি একটু বলি ফার্স্টে, তারপর ক্লাসটা শুরু করি। পার্টস অফ স্পেসের মধ্যে তোমাদের যে মেইন ক্লাস, সেটা হচ্ছে লেভেল 1-এ দেওয়া ছিল। তোমাদেরকে আমি বলছিলাম যে সেখান থেকে লেভেল 1 থেকে এই যে ইংলিশের সবগুলা ক্লাস দেখতে। আর এখন এই যে এফআরবি ব্যাচে আমরা হচ্ছে মাস্টার বই থেকে পুরো যা যা আছে প্র্যাকটিস সেশনের সবকিছু কমপ্লিট করতেছে। অর্থাৎ আমাদের ওইদিকে কনসেপচুয়াল পড়াটা হচ্ছে, আবার এদিকে একটা বইও প্র্যাকটিস করা হইতেছে, যেটা এখন পর্যন্ত বাংলাদেশের ইংলিশের উপরে বেস্ট বই। তার মানে ফুল প্রিপারেশনটা হয় ইংলিশে। আই গেস এটার পরে তোমাদের ইংলিশে কোনো প্রবলেম থাকবে না। কিন্তু যারা এখন ওই ক্লাসগুলো করো নাই, তো তারা কি করবা, লেভেল 1 থেকে এই যে ইংলিশের যে টোটাল ক্লাস আছে মেবি 7 থেকে 8টা, সেখানে ফার্স্ট পেপারটাও আছে, ইংলিশ লিটারেচারেরও কিছু ক্লাস আছে। তো ওইগুলো এখান থেকে একটু কমপ্লিট করে ফেলবা, কনসেপচুয়াল ক্লাস। যদিও আজকের ক্লাসটা আমি কনসেপচুয়াল ওয়েতেই নিব, কারণ আজকের টপিক হচ্ছে তোমার ক্লজ এন্ড ফ্রেজ আর জিরান পার্টিসিপাল ইনফিনিটিভ। তো এটা মাস্টার বইতে যা আছে তার থেকে আমার স্লাইডে আরো বেটার আছে। দ্যাটস আমি আজকে স্লাইডেই নিব। আর এটা থেকে তোমাদের যে 16 তারিখে যে এক্সামটা হবে সেটাতে কোশ্চেন থাকবে এই দুইটা টপিক থেকে। বুঝতে পারছো? সো পার্টস অফ স্পেসে যদি কারো কোনো প্রবলেম থাকে, তারা কিন্তু এই যে কি বলে, যে তোমার জিরান পার্টিসিপাল ইনফিনিটিভ, তারপরে ক্লজ এন্ড ফ্রেজ, এইখানে কিন্তু এই জিনিসটা তোমাদের জন্য ইস্যু হয়ে দাঁড়াবে। তো এই জন্য পার্টস অফ স্পেসের ফুল বেসিক ক্লাস ওইখান থেকে কমপ্লিট করে ফেলবা। আর যদি এমনিতে কেউ চাইতেছো যে একটা ভিডিওতে পুরো ক্লাসটা দেখার পার্টস অফ স্পেসের, সেটারও সুযোগ আছে। আমি একটা ওয়ান শট ভিডিও আকারে করছিলাম, ইউটিউবে 4.5 ঘন্টার একটা ফুল ভিডিও দেওয়া আছে, চাইলে ওইটাও দেখতে পারো। একই একই ক্লাস আর কি, ওইখানে তোমার একসাথে দেওয়া আর কি, সবগুলাকে মার্চ করে একসাথে দেওয়া। আর নতুন যারা আছো, আজকে কিংবা গতকালকে যারা ভর্তি হয়েছে নতুন, তারা হইতেছে ওই যে টেলিগ্রাম গ্রুপে দেখবা আমাদের সবকিছু সাজানো আছে। যেমন তোমার শুরুতেই লেকচার প্ল্যানটা দেওয়া আছে। তারপর হচ্ছে তোমার এই যে কিছু পিডিএফ বই, দাগানো বই লিটারেচারের, তারপর ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার, ম্যাথের জন্য একটা অল ইন ওয়ান প্র্যাকটিস শিট। তারপর হচ্ছে তোমার ওটার উপর আজকে সকালে ক্লাস হয়েছিল, ঠিক আছে, প্রথম 30টা আমরা করলাম। তারপর তোমার আইকিউর জন্য কয়েকটা শিট দেওয়া আছে। দেন আর কি আছে, ওই যে মান্নাদের একটা ফুল বই আছে জিকের উপরে। আর তোমাদেরকে আজকে আমি এই যে মিহির ফাইনাল সাজেশনের ফুল দাগানো কপিটা দিয়ে দিব, আমি দাগাই দিব, পুরোটা ওইখান থেকেই কমন আসবে, তোমরা শুধু দাগানো অংশটুকুই পড়বা। আচ্ছা। আর তাছাড়াও আনুষঙ্গিক কিছু ওইখানে শীট আছে, তোমরা ওইগুলো ওইখান থেকে দেখতে পারো। বাংলা বিরোচন অংশ, ইংলিশ ভোকাবুলারি পার্ট, ওইটা আর কি। আর এমনিতে তোমার মেইন ক্লাস শুরু হয়েছে আইকিউ 1 থেকে, আইকিউ 1, ম্যাথ 1, জিকে 1, ইংলিশ 1, বাংলা 1। তো এই যে ওয়ানের যে ক্লাসগুলা, সেই ক্লাসগুলো ইউটিউবে ছাড়া হয়েছিল যাতে করে সবাই দেখতে পারে। তো ওইটা ইউটিউব লিংক থেকে তোমরা দেখবা। আর তারপর পরে দেখবা যে সবগুলা ক্লাসের লেকচার শিট একসাথে দেওয়া। দেনই হচ্ছে ওই টপিকের উপরে একটা এক্সাম হয়েছে 200 মার্কের, ওই এক্সামটা দিবা সবাই ওই ক্লাসগুলো করার পরে, যারা নতুন তারা। এরপরে 2 এর ক্লাসগুলো হয়েছে, অর্থাৎ আইকিউ 2, জিকে 2, ম্যাথ 2, জিকে 2, ইংলিশ 2, বাংলা 2, সবগুলোর আবার লেকচার শিট গুলা দেওয়া, সাথে একটা ভোকাবুলারি টপিক, ওটার উপর আবার একটা পরীক্ষা হয়েছে 200 মার্কের। এভাবে 3 হয়ে গেছে। এখন 4 এর ক্লাস চলতেছে, 4 এর এক্সাম হবে এই 16 তারিখ, মানে আগামী পরশু। এই হচ্ছে কি আমাদের স্ট্র্যাটেজি, আমরা এইভাবে আগাচ্ছি, আমাদের এর মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো আই থিঙ্ক আর কোনো প্রবলেম নাই নতুন যারা তোমাদের বুঝতে। যদি থাকে তাহলে বলতে পারো এনিথিং। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আমরা ফার্স্টে হচ্ছে ক্লজ এন্ড ফ্রেজ করব, তারপরে তোমার এই যে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ সেটাও শেষ করব। আমাকে কাইন্ডলি বলো তো স্ক্রিন দেখা যায় কিনা। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। সো আইডেন্টিফাইং ক্লজ এন্ড ফ্রেজ, তোমাদের ইংলিশে যখন এই টপিকটা থেকে কোশ্চেন থাকে, তখন সেটাকে হচ্ছে আইডেন্টিফিকেশন হিসেবে থাকে। পার্টস অফ স্পিচ যেমন আইডেন্টিফাই করা লাগে, সেখানে ক্লজ ও ফ্রেজও অনেকটা ওই ক্যাটাগরিরই, এখানেও আইডেন্টিফিকেশন থাকে। এখন পার্টস অফ স্পিচের ক্ষেত্রে জাস্ট যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড বা একটা স্পিচের একটা পার্টকে নিয়ে আমরা কাজ করতাম, বাট এখানে আমরা একটা ফুল স্পিচ বা একটা ফুল ফ্রেজকে নিয়ে কাজ করব, যে এইটা কিসের কাজ করতেছে। এটাও তোমার ওই পার্টস অফ স্পিচেরই এক একটা টপিক, যেমন তোমার নাউন ক্লজ হইতে পারে, নাউন ফ্রেজ হইতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হইতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হইতে পারে। ঠিক তেমনি অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হইতে পারে, এরকম আর কি। তো আমাকে একটু কেউ বলতে পারবা যে ক্লজ এবং ফ্রেজের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়?
বেসিক ডিফারেন্সটা কোথায়? ক্লজে ফাইনাইট ভার্ব থাকে আর প্রেজে থাকে না। আর ইয়েস, একগুচ্ছ গুড। ওয়ার্ড, একগুচ্ছ ওয়ার্ড বাক্যে একাধিক এ হিসেবে কাজ করে। ওকে, তো দেখো ক্লজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার ফাইনিট ভার্বের উপস্থিতি থাকবে, এবং ফ্রেজ হচ্ছে যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না। সাবজেক্টও তোমার একটা বিষয় যেখানে সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব দুটোই থাকে, আর ফ্রেজ এটা থাকে না। অর্থাৎ আমরা এখানে ক্লজ দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো এই জিনিসটাকে তুমি বুঝবা কিভাবে যে আচ্ছা ফাইনিট ভার্ব আছে কি নাই, বা ফ্রেজের ভিতরে যে নাই সেটা কিভাবে বুঝবো আমরা? ওইটা আমরা একটু পরে দেখবো। তো ফার্স্টে দেখো এখানে কিছু ট্রাই টু অ্যান্সার আছে, দেখি তোমাদের বেসিক কতটুকু। এই কোশ্চেন গুলো অ্যান্সার নেই, তারপরে আমাদের কনসেপচুয়াল ক্লাসে যাই। দেখো এই যে টেল মি হোয়ার আর ইউ নাও, এইখানে হোয়ার আর ইউ নাও এটা কোন ধরনের ক্লজ বা ফ্রেজ বলো? অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল। এটাকে অ্যাডভার্বিয়াল বলতেছো, বাট ইটস নট অ্যান অ্যাডভার্বিয়াল। ঠিক আছে? দেখো টেল মি হোয়ার আর ইউ নাও, এখন এই যে হোয়ার আর ইউ নাও এটা শেষে আছে, দেখো দেখতে পাচ্ছো শেষে আছে, কিন্তু যখন কোনো একটা ফ্রেজ বা ক্লজ এভাবে আন্ডারলাইন করা থাকবে এবং সেটা হয় শুরুতে থাকবে নাহলে শেষে থাকবে, তখন তোমরা একটা জিনিস ট্রাই করবা যে এটাকে কি ইটে কনভার্ট করা যায় কিনা। কিসে? ইটে। যদি সেটা ইটে কনভার্ট করা যায়, তাহলে সেটাকে কি বলতে হবে বলো তো? অ্যাডজেক্টিভ নাউন ক্লজ। ক্লজ। নাউন ক্লজ বলতে হবে। সো তুমি কি এটা বলতে পারো যে টেল মি ইট, আমাকে এটা জি বলো? ভাইয়া। দ্যাট মিন্স এই যে পুরো ক্লজটাকে তুমি ইটে কনভার্ট করতে পারতেছো, দ্যাটস এটা নাউন ক্লজ। তো বুঝতেছো এখনো কিন্তু অনেক কিছু মানে আপগ্রেড করতে হবে। তারপর চলে আসো, টেল ডোন্ট ডু এনিথিং দ্যাট হার্টস ইউর টিচার। সো এই যে দ্যাট হার্টস ইউর টিচার, এটা এখানে কোন ক্লজ বা পার্টস ফ্রেজ বলো? এই যে এখন লিভ নিতেছে কয়েকজন, তোমাদের খবর নাউন আছে? ক্লজ। আমি জানি নাই। ওকে, নাউন ক্লজ বলছো, তাহলে নাউন তোমারটা ক্লজের হয় ভাই। নাই। আর কে আছে দেখি। ডোন্ট, ডোন্ট ডু এনিথিং। আচ্ছা, আর কাউকে জিজ্ঞেস নাই করি, আই গেস তোমরা পারতেছো না এই কারণে বলতেছো না। এনিওয়ে, ডোন্ট ডু এনিথিং দ্যাট হার্টস ইউর টিচার। সেখানে একটা দেখো দ্যাট আছে, এই দ্যাট কাকে কানেক্ট করতেছে? দ্যাট এই এনিথিং কে কানেক্ট করতেছে। এনিথিং এর পার্টস অফ স্পিচ কি? হোয়াট ইজ এনিথিং? এনিথিং হচ্ছে নাউন, যেমন কিছু করো না, যেটা তোমার টিচারকে হার্টস করে। তো এই যে যেইটা, তার মানে কি ওই এনিথিং কেই তো নির্দেশ করতেছে। তো নাউনকে যখন কোনো কিছু মডিফাই করে তখন সেটা কি হয়? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ। তো এত কেন তোমাদের কনফিউশন? তারপর চলে আসো, আই ক্যান্ট রিমেম্বার হোয়েন হি কেম হেয়ার। তো এই যে হোয়েন হি কেম হেয়ার এটা কি বলো? এটা নাউন ক্লজ। নাউন ক্লজ ভাই। আই ক্যান্ট রিমেম্বার ইট, তো এটাকে রাউন্ড ক্লজ বলতে পারো, নো প্রবলেম। তারপর চলে আসো, হি গেভ মি এভরিথিং ড্যাশ আই আস্কড ফর। তো তাহলে এখানে এই যে আন্ডারলাইন করা আছে আস্কড ফর, এটা কাকে মডিফাই করতেছে? এভরিথিং কে। এটাও দেখো ওই আগেরটার মতোই, এটাও অ্যাডজেক্টিভ। তারপর চলে আসো, ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস, এটা কি হবে? অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, এইটা অ্যাডভার্বিয়াল, কেননা এই যে আমি এটা করতাম না, তাই আমি যে করতাম না তার মানে একটা কাজকে, ভার্বকে যখন কোন একটা কিছু মডিফাই করে তখন সেটা অ্যাডভার্বিয়াল হয়। তো এখানে কি নির্দেশ করতেছে যে যদি আমি তোমার জায়গায় হইতাম তাহলে আমি এটা করতাম না, তার মানে করতাম কি করতাম না, দ্যাটস দ্য ফ্যাক্ট। দ্যাটস ওয়াই এখানে এই যে অংশটা এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল। গুড, অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়ার এভার ইউ গো আই শ্যাল ফলো ইউ। তুমি যেখানে যাও আমি সেখানে তোমাকে ফলো করব। তো এই যে যেখানে যাও সেটার সাথে ফলোর সম্পর্ক। ঠিক আছে? ফলো যদি ভার্ব হয় তাহলে এটা কি হবে? সেম, অ্যাডভার্ব অ্যাডভার্ব। হবে। তো আই গেস এই কয়েকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন চলে আসো এখানকারটা, হি ওয়ার্কড হার্ড বাট কুড নট সাকসিড। তাহলে এই যে বাট কুড নট সাকসিড, এটা কি হবে বলো? হি ওয়ার্কড হার্ড বাট কুড নট সাকসিড। নাউন ক্লজ। নাউন ক্লজ হয় কিভাবে? হি ওয়ার্কড হার্ড, ইট হয় মিলে? অ্যাডভার্ব ভাই।
এটাও অ্যাডভার্ব, সে কাজ করছে কিন্তু সাকসেস হয় নাই, তার মানে ওই যে কাজ করা, মানে কেমন করছে না করছে ওইটার সাথে সম্পর্ক। ঠিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে কি এটা তোমার ওই অ্যাডভার্বিয়াল এর ভিতরেই পড়বে। তারপর আসো ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন। তো এই যে ওয়েট হেয়ার, এটা কাকে মডিফাই করতেছে? যে আমি যতক্ষণ তো না আসবো ততক্ষণ পর্যন্ত ওয়েট করো, তো আসা না আসা এটা আর কি, মানে ভার্ব রিটার্ন কে মডিফাই করতেছে, দ্যাটস এটাও কি হবে? অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব। ক্লজ। স্টে হোয়ার ইউ আর, তুমি যেখানে আছো সেখানে স্টে করো, তাহলে এটা কি হবে বলো? এটাও তো অ্যাডভার্বিয়াল। ইয়েস, নাউন ভাই। এটাও না না, নাউন কিভাবে বলতেছো? ইট হোয়ার ইউ আর হয় কি মিলে কখনো? নাউনের কাজ কি? হ্যাঁ সাবজেক্ট ভাই। অবজেক্ট ওরকম তো হয় না, এটা তো সাবজেক্ট হিসেবে বসে না। এটা হচ্ছে কি মিন করতেছে যে স্টে, মানে এটা ভার্ব একটা, এটা আলাদা একটা কাজ কথা নির্দেশ করতেছে যে তুমি ওখানে দাঁড়াও। হোয়ার আর ইউ, তুমি যেখানেই আসো, তুমি যেখানে আসো, যে হোয়ার ইউ আর, এখানে মেইন ভার্ব হচ্ছে আর, তুমি যেখানে আসো সেখানেই দাঁড়াও। দ্যাটস ওই যে যেখানে আসো সেখানে দাঁড়াও, দ্যাটস এটা হচ্ছে তোমার কি হবে? ওই ভার্বকে মডিফাই করাতে অ্যাডভার্ব হবে। তারপর আসো যে রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল, তো এটা কি হবে বলো? এটা ওই রিড কে মডিফাই করতেছে অ্যাডভার্বিয়াল। না? এটা জি ভাই, অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব ক্লজ। হবে। তো এইখানে আই গেস তোমাদের কিছু বেসিক আইডিয়া হয়ে গেছে যে অ্যাকচুয়ালি কিভাবে তোমাদের ভুল হইতে পারে। এই জিনিসটা মাথায় রাখবা যে এই ক্লজ এন্ড ফ্রেজ এই জন্যই পরীক্ষায় বেশি দেয়, কারণ এটা খুবই কনফিউজিং। তার মধ্যে রাজশাহী ইউনিভার্সিটিতে দেয় হচ্ছে নাউন ক্লজ থেকে সবসময়, আবার জাহাঙ্গীরনগরে দেয় হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ থেকে। বুঝতে পারছো? তো এটা দুইটা আলাদা হ্যাক্স তোমাদেরকে শেয়ার করলাম, বাট এছাড়া আমরা সবগুলোই শিখবো, কোনোটাই বাদ থাকবে না। এখন শুরুতেই যে বললাম, জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ক্লজ এবং হোয়াট ইজ ফ্রেজ, দেখো বেসিক ডিফারেন্সটা হচ্ছে এটা যে ক্লজের ভিতরে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনিট ভার্ব থাকে, কিন্তু ফ্রেজের মধ্যে এরকম কোনো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব উপস্থিত থাকবে না। তাহলে এটাকে আমরা এক্সাম্পল দিয়ে শিখি যে বাস্তবে জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায়, ফাইনিট ভার্ব কি, এটা কি এটা কি, এটা তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? তো ফাইনাইট ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব, এ ভার্ব দ্যাট ক্যান বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দি নাম্বার পার্সন অ্যান্ড টেন্স। অর্থাৎ যেই ভার্বটা কোনো একটা নাম্বার বা পার্সন বা টেন্স দ্বারা পরিবর্তিত হয়, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আমরা যদি এক্সাম্পলের দিকে তাকাই, যেমন নাদিয়া ওয়ান্টেড টু কুক সাম ডেলিশিয়াস ডিশেস, তো এখানে এই যে ওয়ান্টেড এটা একটা ভার্ব এবং কুক এটাও একটা ভার্ব। তো আমাকে একটু বলো এখানে এই যে ওয়ান্টেড, এটার মেইন বেস ভার্বটা কি ছিল? ওয়ান্ট ছিল, সেটা এখন টেন্সের কারণে চেঞ্জ হয়ে ওয়ান্টেড হয়ে গেছে। তাহলে এটা কোন ভার্ব হবে? এটা কি ফাইনিট ভার্ব হবে না? অবশ্যই ফাইনিট ভার্ব হবে, কারণ এটা টেন্সের দ্বারা পরিবর্তিত হয়েছে। আবার খেয়াল করো এই যে টু কুক, এই কুককে কি তুমি কখনো কোনোভাবে, এটাকে যত পালিশ করো মলিশ করো যাই করো না কেন, কুককে কুকিং বা কুকস বা কুকড এরকম কিছু করতে পারবা? তোমার কি সেই সাহস আছে? না, বলো। পারবা ইনফিনিটিভ না, মার্কার কারণ আছে তো। হ্যাঁ, কারণ তার আগে দেখো এই যে টু বসে আছে, টু বসে থাকা মানে তারপরে ইনফিনিটিভ অর্থাৎ বেস ফর্মটা বসবে। কুকের আর কোনো কিছু করা যাবে না, কুক কুকি থাকবে। দ্যাটস ওয়াই এইটা তখন আর ফাইনিট ভার্ব হবে না, এটা তখন নন ফাইনিট এনএফ। তো বোঝা গেছে যে কোনটা ফাইনিট এবং কোনটা নন ফাইনিট। এবং তুমি যদি আরেকটা জিনিসের দিকেও তাকাও, যেগুলা ফাইনিট ভার্ব সেগুলা দিয়ে তুমি একটা বাক্যের টেন্স বুঝতে পারো, এগুলো এক একটা টেন্স ডিটেক্টর। যেমন এই যে নাদিয়া ওয়ান্টেড টু কুক সাম ডেলিশিয়াস ডিশেস, এটা কোন টেন্স আমাকে একটু বলো তো, এটা কোন টেন্স? প্রেজেন্ট। মায়ের লগে, এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট Past পাস্ট ভাই। indefinite. আরে পাস্ট ভাই, টেন্স। আমি নিচেরটা খেয়াল করছি। সরি। হ্যাঁ, ইটস ওকে। তো সরি, দেখো নাদিয়া এখানে এটা নিচেরটা হ্যাঁ, তো এটা নিচেরটা খেয়াল হচ্ছে করছি। ওয়ান্টেড, তার মানে পাস্ট। ঠিক আছে, তো হুম। যেহেতু বুঝতে পারছো যে এটা পাস্ট, কি দিয়ে বুঝতে পারছো? শুধুমাত্র এই একটা জিনিস দিয়ে বুঝতে পারছো, আদার্স এই যে সাম ডেলিশিয়াস ডিশেস, টু কুক, না দিয়া কোনো কিছু দিয়ে বোঝার সুযোগ নাই। তার মানে ফাইনাইট ভার্ব দিয়ে টেন্স ডিটেক্ট করতে হয়। সেম যদি এটা দেখি যে নাদিয়া কুকস সাম ডেলিশিয়াস ডিশেস, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট টেন্স, কারণ প্রেজেন্ট এই যে দেখো ইন্ডিপেন্ডেন্ট। কুকস আছে। দ্যাটস ওয়াই তুমি হুম। বলতে পারো যে কুকস হচ্ছে এখানে একটা ফাইনাইট ভার্ব। আবার নাম্বার দিয়েও দেখো চেনা যায়, এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাদিয়া, দ্যাটস ওয়াই এটা এস যুক্ত হয়েছে, নাহলে তো সেটা যুক্ত এস ভাই। হইতো না। দ্যাটস ওয়াই এটা নাম্বার দ্বারা বা পার্সন দ্বারাও কিন্তু চেঞ্জ হয়। সো এই হচ্ছে ফাইনাইট ভার্ব চেনার ওয়ে আর কি। এটা বলো তো, এই যে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, এখানে টিচিংটা কি ফাইনাইট ভার্ব কিনা? না। জিরান। এটা জিরান ভাই। জিরান। এটা জিরান্ড, এটা কিন্তু ফাইনাইট ভার্ব না। তো কেন ফাইনাইট ভার্ব না? দেখো এখানে ফাইনাইট ভার্ব কোনটা বলতে পারবা? এই যে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, এখানে ফাইনাইট ভার্ব আছে অবশ্যই। কোনটা? ইজ। ইয়েস, ইজ ভাই। ইজ, ইজ। ঠিক আছে, কারণ এটা দিয়ে আমরা টেন্স ডিটেক্ট করতেছি।
কিন্তু টিচিং হচ্ছে এখানে সাবজেক্ট, যেটা নাউন বা জিরান্ড। ওকে, তো দ্যাটস ওয়াই তোমার দেখো এই হচ্ছে ফাইনিট এবং নন ফাইনিট। তো পৃথিবীতে নন ফাইনিট মাত্র তিনটা জিনিস আছে, একটা হচ্ছে তোমার এই যে ইনফিনিটিভ, জিরান আরেকটা পার্টিসিপল হচ্ছে আর জিরান্ড, আর ইনফিনিটিভ। একটা হচ্ছে পার্টিসিপল, অর্থাৎ আইজিপি দিয়ে মনে রাখা যায় সংক্ষেপে। এগুলো হচ্ছে নন ফাইনিট, মানে এটা যেমন আছে তেমনই থাকবে, কোনো চেঞ্জ নাই। কিন্তু ফাইনিট ভার্ব বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে। ভার্বের কয়েকটা রূপ আছে, ভার্বের টোটাল পাঁচটা রূপ। বলো তো, ভি ওয়ান মানে কি? এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভি টু কি? ভার্বের পাস্ট ফর্ম। ভি থ্রি কি? ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। ভুল লিখছেন, ভি ফোর কি? ভুল লিখছেন। কোনটা? ভি ওয়ান বেস ফর্ম হবে না, ভি জিরো বেস ফর্ম। না না, মনে করো যে আমরা ভি ওয়ান থেকে শুরু করছি, তাইলে তো হয়। তুমি জিরো থেকে শুরু করো আর আচ্ছা আমি ওয়ান ঠিক থেকে আছে। শুরু করি, দ্যাটস ইজি। দেখো, বি4 হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর বি5 হচ্ছে আমরা ধরবো ভার্বের সাথে এস বা ইয়েস। এই হচ্ছে গিয়া, দেখো কয়েকটা ফর্ম আছে, টোটাল পাঁচটা মনে রাখবা, এগুলোই মেন। তো তুমি এখন যদি দেখো, এক একটা টেন্স অনুযায়ী এক একটা ফর্ম নিতে পারে। ভি ওয়ান হইতে পারে, ভি টু হইতে পারে, ভি থ্রি হইতে পারে, বা এরকম ভার্বের সাথে আইএনজি যুক্ত হইতে পারে কন্টিনিউয়াস হলে। আবার যদি তোমার থার্ড পার্সন হয়, তখন সেক্ষেত্রে এস বাই যুক্ত হইতে পারে। তো এটাই আর কি, সবকিছুই ফাইনাইট ভার্বের ব্যাপার স্যাপার। আর নন ফাইনাইট সেগুলো ফিক্সড, কোনো চেঞ্জ হবে না। এখন যদি ভি আর ফাইভ সামনে ইন একটু সামনে আগাই। হ্যাঁ, কি বলতেছো? V5 ইনফিনিটিভ না, 2 প্লাস ভার্ব। না, ভার্বের সাথে এস বাই এস, ইনফিনিটিভ তো তোমার এই ভার্বের ফর্মের মধ্যে আসবে না, ওটা তো নন ফাইনাইট বললাম না। দেখো, আমি জানি তোমরা অনেকের কাছে অনেক ধরনের ইনফরমেশন হয়তো পড়তে পারো, বাট সবগুলাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে না। তুমি কি এটা কোনো বইতে দেখছো যে বি5 ইনফিনিটিভ? দেখছো কি? দেখো নাই কিন্তু। সো আদার্স কোনো টিচারের ইনফরমেশন আমার এখানে বলবা না, কারণ সবাই ইংলিশের ফুল হয়তো মানে বেসিক জানে না, অনেকে আছে নিজের মতো করে সাজায় নেয়। এখন আসো এখানে, এটা যে তোমার হি হ্যাজ এ চেইন অফ গোল্ড, এখানে এই যে চেইন অফ গোল্ডের মধ্যে কি কোনো ভার্ব দেখা যাচ্ছে? বলো, ইজ দের না এনি না ভার্ব? ভাই। তার মানে এটা হচ্ছে একটা না না, ফ্রেজ। আর এ ফ্রেজ ম্যান অফ লেটার্স, এটাও হচ্ছে একটা ফ্রেজ। কিন্তু পরেরটা ফ্রেজ। খেয়াল করো তো, দ্য বোট লিভস ইজ নট ফিক্সড ইয়েট, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? ইজ ফাইনাইট আছে ভার্ব ভাই। নেই কিন্তু ভার্ব আছে। এই যে লিভস, ইজ না, ইজকে লিভস। আমরা বাদ দিলাম, এই যে দেখো লিভস, এই যে বোটের কারণে এটা তোমার এস বি এর যুক্ত হয়েছে, এটা দিয়ে ডিটেক্ট করা যায়, তার মানে এটা হচ্ছে একটা ক্লজ, এটা ফ্রেজ হবে না। তারপর দেখো ওয়াজ আছে, তার মানে টেন্স ডিটেক্ট করা যাচ্ছে, তার মানে এটাও ক্লজ। দ্য ম্যান উইথ ব্লু আইজ, এখানে কোনো ভার্ব নাই, তার মানে এটাও ফ্রেজ। তো আই গেস আমাদের এই এক্সারসাইজ গুলা থেকে এখন কোনটা ফ্রেজ কোনটা ক্লজ এটা আমাদের বোঝা হয়ে গেছে, কারণ আমরা এখন ফাইনাইট এবং নন ফাইনাইট চিনি। তো চলে আসো এখানে, এইখানে কয়েকটা কোশ্চেন আছে তোমাদের জন্য, দেখি এটা পারো কিনা। উইথ নো রাইটিং অন ইট, তাহলে এটা কি হবে? ইজ ইট প্রেইজ। ক্লজ অর ফ্রেজ? এটা ফ্রেজ হবে, কারণ এখানেও কোনো ফাইনাইট ভার্ব নাই। হি উইল উইন দ্য ম্যাচ, এটা ক্লজ। এটা ক্লোজ। ক্লজ। ইউ ক্যান ফাইন্ড হিম, এটা Close. ক্লজ ক্লোজ ভাইয়া, ক্লোজ। ক্লজ। এটাও ক্লজ। এ গুড ম্যাক্সিম, এটা ফ্রেজ। ফ্রেজ। ঠিক আছে। প্রেস। Right. এখন চলে আসো, এই যে আমরা ক্লজ পড়তেছি, ক্লজের মধ্যে ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, এইটার মধ্যে সহজ একটা ব্যাপার আছে, যেটা প্রিন্সিপাল ক্লজ সেইটা আর সাবঅর্ডিনেট ক্লজ একসাথেই বসে। তার মানে তুমি যদি প্রিন্সিপাল ক্লজ চিনো, তাহলে তুমি সাবঅর্ডিনেট ক্লজ অটোমেটিকলি চিনবা। যদি সাবঅর্ডিনেটটা চিনো, তাহলে প্রিন্সিপাল ক্লজ অটোমেটিকলি চিনবা। তো আমরা দেখি ওই যে যে মার্কার প্রিন্সিপাল, দেখে তো চেনা যায় ভাই। হ্যাঁ, তো দেখো এই যে হ্যাঁ, মার্কার প্রিন্সিপাল দেখে চেনা যেটা, যায়। প্রিন্সিপাল যেটা এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট, মানে সে নিজেই নিজের অর্থ পূর্ণভাবে প্রকাশ করতে পারে। যেমন দেখো, আই নো, এটার পরে যদি আমি একটা ফুল স্টপ দিয়ে দিই, এটা কি একটা অর্থ কনভে করতে পারে না? অবশ্যই পারে, যে আই নো, হ্যাঁ আমি পারে। জানি। তারপর ধর আমি বললাম যে আই ওয়েন্ট টু দ্য প্লেস, এটাও কি অর্থ প্রকাশ করতে পারে না, যে আমি একটা জায়গায় গিয়েছিলাম? অবশ্যই পারে। সো এই যে প্রথম, আর স্বাভাবিকভাবে প্রিন্সিপাল ক্লজ শুরুতেই বসে, এটা নর্মালি ইউজুয়ালি ম্যাক্সিমাম টাইম এটাই হয়। তো এই যে আই নো, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ তার পরের অংশটাই যে হু থেকে শুরু করে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আবার এখানেও সেম, এই যে আই ওয়েন্ট টু দ্য প্লেস, এটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ তার পরের টুকু যে হোয়ার আই কুড ফাইন্ড হিম, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। দেখবা এই যে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে একটা আকাঙ্ক্ষা থেকে যায়, হু কামস লেট, হোয়ার আই কুড ফাইন্ড হিম, একটা কি যেন একটা লাগবে লাগবে মনে হয় না? তো ওইটাই আর কি, বুঝে গেছে? নিজে পরিপূর্ণ না। তো এটা আমরা এই সাবঅর্ডিনেট ক্লজেও যদি দেখি, যে এই ধরনের কিছু কনজাংশন দিয়ে এটা কানেক্ট হয়ে থাকে। কি কি?
যেমন হইতে পারে ডাব্লিউএইচ কোশ্চেন, বিকজ, অ্যাজ, সিন্স, দ্যাট, সো দ্যাট, ইফ, ওয়েদার, আনলেস, প্রোভাইডেড দ্যাট, দো, অলদো। এগুলাকেই তুমি বলতে পারো যে কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে? যেমন এখানে তোমার সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, মানে মার্কারটাই রয়েছে। ওকে, আচ্ছা। এরপর চলে আসো যে কোঅর্ডিনেট তাহলে কোনটা। এ কোঅর্ডিনেট হচ্ছে এ হোয়াইট নর্মালি কি বাস হয়, দিয়ে তো ইয়ে করতে পারি আমরা। কোনটা বুঝি নাই, ওই যে আবার বলো। আপনার সাবঅর্ডিনেট ক্লজ মানে মনে রাখার জন্য এ হোয়াইট বাস ভেঙে ভেঙে নিলাম, এন্ড এন্ড দিয়ে তারপর ও, হোয়াইট দিয়ে মানে তুমি হোয়াইটের হচ্ছে দেখে আসি। কনজাংশন গুলা মুখস্থ রাখতে চাইতেছো? এই বাচ্চাদের মতো পড়াশোনা করলে হবে? এখন এই যুগে তুমি জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিতেছো। তুমি যদি এই যে প্রাইমারি বাচ্চাদের মতো যদি পড়ো, এ হোয়াইট বাস, তারপরে ফ্যান বয়েজ, এগুলা দিয়ে তো হবে না। তোমাকে অ্যাপ্লাইড ফর্মেটে বুঝতে হবে যে কেন এটা হবে, কেন এটা হবে না। ট্রিক্স ট্রিক্স ভুলে দাও, বুঝছো নাই? মানে সত্যি কথা হচ্ছে যেটা আর কি, যে তুমি এটা বুঝতে হবে যে এখানে আই নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হু কামস লেট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে হু না না দিয়ে না, এটা ডিটেক্ট করার তো কিছু ভাই নাই। বুঝি, কিন্তু ধরেন ওই ছোটবেলার থেকে অভ্যাস তো, বুঝছেন না, যে এই এই জিনিস এই হবে এরকম করে মুখস্থ করে আসছি, তাই বললাম, ঠিক ওগুলো তো আছে, বুঝি। যদি ওইটা তোমার জন্য ইজি হয় তাহলে ওইটা তুমি ফলো করো, অসুবিধা নেই। ওকে, দেখো কোঅর্ডিনেট যে ক্লজ গুলা, সেগুলা ডিরেক্টলি তোমার এই যে এন্ড, অর, নর, বাট, ইয়েট, আদারওয়াইজ, সো, ফর, এগুলা দিয়ে যুক্ত থাকে। যেমন এখানে দেখো, আই কল্ড হিম বাট হি গেভ মি নো অ্যান্সার, আই লিসেন কেয়ারফুলি অ্যান্ড টেক নোটস, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। তো এই যে বাট, এন্ড, তারপরে অর, বা এরকম ইয়েট থাকতে পারে, আদার্স থাকতে পারে, সো থাকতে পারে, ফর থাকতে পারে, এগুলা থাকলে যখন তোমার আলাদা আলাদা দুইটা ক্লজ কানেক্ট হবে, তখন এটাকে কোঅর্ডিনেট বলবা। আর এইটার যে যদি তুমি সেন্টেন্সের ফর্ম বলো, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বাট এই যে প্রিন্সিপাল এবং এই যে সাবঅর্ডিনেটের এই জিনিসগুলো, এগুলো হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচারে থাকে। যেমন দেখো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইট অল হ্যাপেন্ড, এখানে এইটুকু প্রিন্সিপাল ক্লজ, এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ। তারপর দ্য প্যাসেজ ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট কম্প্রিহেন্ড ইট, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এইখানে এই জিনিসগুলো প্রত্যেকটাই কমপ্লেক্স স্ট্রাকচার দিচ্ছে, আর এর আগে যেটা দেখছো সেটা হচ্ছে কম্পাউন্ড স্ট্রাকচার দিচ্ছে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, বেসিক জিনিসপত্র। না, ওইটা ডিপেন্ড করবে, তবে বলতে পারো কাইন্ড অফ প্রিন্সিপাল ক্লজই বলা যায়, কারণ ওইখানে ফুল অর্থ থাকে, ওখানে কোনো ডিমান্ড থাকে না, আকাঙ্ক্ষা থাকে না। আচ্ছা, এখন আসো যে নাউন ক্লজ। তো আমরা নাউন ক্লজ গুলা যদি দেখি, এই যে এগুলা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ইটে কনভার্ট করা যায়। ইনফ্যাক্ট মাস্টার বইতেও দেখবা যে তোমাদেরকে এই জিনিসটা বলা আছে যে যখন নাউন ক্লজ হবে তখন সেটাকে ডিরেক্টলি ইটে কনভার্ট করা যাবে। বাট ইটে কনভার্ট করে না গেলেও অনেক অনেক ব্যাপার আছে যেখানে তোমার সেটা নাউন ক্লজের কাজ করবে। তো আমরা দেখি যে অ্যাকচুয়ালি নাউন কিসের কিসের জায়গায় বসে। নাউন হচ্ছে একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, একটা প্রেপর অবজেক্ট হিসেবে বসতে পারে, এগুলো হচ্ছে নাউনের জায়গা। তো দেখো, এই যে দ্যাট ইউ শুড সে সো সারপ্রাইজেস মি, ধরো এখানে আন্ডারলাইনটা হচ্ছে এইটুকু, এই সো পর্যন্ত। তখন তুমি এটাকে ডিরেক্টলি ইটে কনভার্ট করতে পারো না? পারো। দেখো, ইট সারপ্রাইজেস মি, দ্যাট মিনস এটা হচ্ছে একটা নাউন ক্লজ। এবং এই যে ট্রাইটা কখন করবা, যখন আন্ডারলাইনটা হয় শুরুতে দেওয়া আছে, হয় শেষে দেওয়া আছে, মাঝখানে থাকলে ইটে কনভার্ট করার মধ্যে কোনো মানে ইয়ে নেই, সার্থকতা নেই। তো দেখো, হোয়েদার ইউ ক্যান বা উই ক্যান স্টার্ট টুমোরো সিমস আনসার্টেন। তো ধরো আমি আন্ডারলাইন করে দিলাম এইটুকু পুরাটা টুমোরো পর্যন্ত, তখন এটাকেও কিন্তু এটা কনভার্ট করা যাচ্ছে যে ইট সিমস আনসার্টেন। দ্যাটস ওয়াই এই সবগুলাই হচ্ছে তোমার নাউন ক্লজের এক্সাম্পল। আবার অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব হইতে পারে, যেমন দেখো এখানে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ডিনাইড। তো এখন যদি আমি এটা নিচে আন্ডারলাইন করা থাকি যে দ্যাট হি হ্যাড রিটেন দ্য লেটার, ঠিক আছে, তাহলে তোমার এইটাকে তুমি কনভার্ট করে ইটে নিতে পারো কিনা, যে শি ডিনাইড ইট, যাচ্ছে, তার মানে এটাও নাউন ক্লজ। আবার দেখো, বললাম আই আস্কড হাউ ওল্ড হি ওয়াজ, তাহলে তুমি এটা বলতে পারো না যে আস্কড পরে আই আস্কড ইট? হ্যাঁ, হইতে পারে। দ্যাটস ওয়াই তোমার এই দুইটাও কিন্তু নাউন ক্লজের এক্সাম্পল, কারণ এখানে অবজেক্টের জায়গাটাতে পুরাটাকে আমরা ইটে কনভার্ট করতে পারতেছি, আবার তার আগে সাবজেক্টের জায়গাটাতে এটাকে ইটে কনভার্ট করতে পারতেছি। আবার দেখো, প্রেপর পরে there is no meaning in what you say, সেই হোয়াট ইউ সে নিচে পুরোটার নিচে আন্ডারলাইন। তো তুমি বলতে পারো না ইন ইট there is no meaning in it, মানে একটা মিনিংফুল কথা হয়, তার মানে এটাকেও নাউন ক্লজ বলা যাবে। there were no complaints except, মনে রাখবে এই যে except একটা প্রেপো, এরকম কিছু এক্সেপশনাল প্রেপো আছে, যে ফলোইং এটা একটা প্রেপো, তারপর রিগার্ডিং এটা একটা প্রেপো, মনে থাকে যেন। তো except যখন প্রেপো, মানে তোমার এটা মূলত বাটের সাথে রিলেটেড।
বাট হচ্ছে প্রেপো হিসেবে ইউজ হতে পারে, কনজাংশন হিসেবে ইউজ হতে পারে। কনজাংশন হিসেবে কিন্তু, বাট প্রেপো হিসেবে হচ্ছে ব্যতীত, তখন সেটা অ্যাকসেপ্ট মিন করে। এই যে অ্যাকসেপ্ট দ্যাট দ্য ডে ওয়াজ টু হট, সো এই যে এটাকে তুমি ইটে কনভার্ট করতে পারো কিনা, দেয়ার আর নো কমপ্লেইনস অ্যাকসেপ্ট ইট, মানে এটা ছাড়া কোনো কমপ্লেইনই ছিল না। দ্যাটস এটাকেও যেহেতু যাচ্ছে কমপ্লেইনে, মানে পুরো জিনিসটাকে ইটে কনভার্ট করা যাচ্ছে, দ্যাটস এটাও নাউন ক্লজ। সো একটা জিনিস মনে রাখবা, যে যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে বা শেষ দিকে এরকম ফ্রেজ বা ক্লজ গুলাকে আন্ডারলাইন করা থাকে, সেটা যদি ইটে কনভার্ট করলে একটা মিনিংফুল সেন্টেন্স দাঁড়ায়, তার মানে সেটা হচ্ছে নাউন ক্লজ বা নাউন ফ্রেজ। ক্লিয়ার? বলো। জি ভাই। ওকে, এখন চলে আসো যে তাহলে অ্যাজেক্টিভ ক্লজ। তো অ্যাজেক্টিভের কাজ কি, এটা একটু বলো তো কাইন্ডলি, যে হোয়াট ডাজ অ্যাজেক্টিভ ডু, অ্যাজেক্টিভ কি করে? নাউনকে মডিফাই করা। ইয়াস, অ্যাজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে সে মডিফাই করে। তো তার মানে অ্যাজেক্টিভ ক্লজে কি করবে, কোনো একটা নাউনকে সে মডিফাই করবে। তো নর্মালি অ্যাজেক্টিভ ক্লজ গুলা রিলেটিভ অ্যাডভার্ব বা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়। তো এই ক্ষেত্রে এগুলাকে আমরা কিভাবে দেখতে পারি, যে রিলেটিভ প্রোনাউন হোয়াট, হু, হুম, দ্যাট, এগুলা, অথবা রিলেটিভ অ্যাডভার্ব হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এই যে এই চারটাকে অ্যাডভার্ব হিসেবে আমরা জানি, যে জায়গা বা হচ্ছে কারণ, ম্যানার, এরকম ছিল না অ্যাডভার্বের যে চারটা রূপ, টাইম নির্দেশ করতে পারে, তো দ্যাটস আর কি। তো প্রোনাউন হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, বাট যদি সেটা কোনো একটা মানে অ্যান্টিসিডেন্ট বা কোনো একটা নাউন প্রোনাউনকে মডিফাই করে, তখনই সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি, এটা তো থিওরিক্যাল কথাবার্তা। যেমন এখানে দেখো, দ্য হাউস হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, এইটা নিচে আন্ডারলাইন করা আছে, ওয়াজ নিয়ার বাই। এই যে হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, এটা কাকে মডিফাই করতেছে, কাকে নির্দেশ করতেছে? এই হাউস কে না? দেখো তো। তাহলে যদি হাউস জি ভাই। তোমার নাউন হয়, তাহলে এটা অবশ্যই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝা গেছে? সেম এটা তো দেখো, দ্য রিজন হোয়াই আই ডিড ইট ওয়াজ অবভিয়াস। তাহলে এই যে হোয়াই আই ডিড ইট, এটা কাকে নির্দেশ করতেছে? এই রিজনকে। যে রিজনটা হচ্ছে যেই কারণে আমি করছিলাম, তো যে কারণে আমি করছিলাম সেটা ওই রিজনকে নির্দেশ করতেছে। এটা যদি নাউন হয়, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই যে তোমার দায়ের পর, অবশ্যই এটা নাউন, নো ডাউট। হাউস নাউন, রিজন নাউন। বুঝতে পারছো? আচ্ছা, এখানে কিছু এক্সেপশনাল জায়গা আছে, এগুলো অনেক সময় পরীক্ষায় থাকে, যেখানে তুমি বুঝতে পারবা না যে অ্যাকচুয়ালি এই যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ যে অ্যাডভার্ব সেগুলা না থাকলেও তোমার সেটা অ্যাডজেক্টিভ ক্লোজই হয়। এই জায়গাটা কোনটা? এই যে দেখো, রিলেটিভ ওয়ার্ডস ক্যান বি ওমিটেড, মানে সামটাইমস এরকম হয়, যেটা লাগে না, এটা রিডান্ডেন্সি মনে হয়, দ্যাটস ওয়াই সেন্টেন্সে থাকে না, বাট তোমাকে বুঝতে হবে যে এটা আছে, তার মানে এটা নির্দেশ করতেছে অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন ধরো, এইটুকু নাই, এইটুকু ভ্যানিশ, পরীক্ষায় কিন্তু এটা থাকবে না, এই জন্যই ব্র্যাকেটে দেওয়া, বা এটাও ভ্যানিশ, এটাকে আমি মুছে দিলাম। তোমাকে বলা আছে ইট অল ইউ ক্যান, ইউ ক্যান এর নিচে আন্ডারলাইন করা। এখন ইউ ক্যান কি ধরনের ক্লজ হবে? সো ইউ ক্যান হবে গিয়া অল কে মডিফাই করতেছে, যেটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? কেননা ইট অল দ্যাট ইউ ক্যান, তুমি মানে যেটা খেতে পারো সেটা খাও, মানে যত খাইতে পারো তত খাও। তো এখানে এই যে ইউ ক্যান, এটা অল কে নির্দেশ করতেছে, দ্যাট অল ইউ ক্যান। আবার দেখো, আই স এ ম্যান, আই নো, আর আই নো নিচে আন্ডারলাইন, তো এই আই নো কাকে নির্দেশ করতেছে? ওই ম্যানকে নির্দেশ মেনকে। করতেছে, যে হুম আই নো, যাকে আমি চিনি, তার মানে ম্যানকে নির্দেশ করাতে এটাও অ্যাডজেক্টিভ। আবার দেখো, দিস ইজ দ্য বুক আই এম লুকিং ফর, মানে লুকিং ফর তো খোঁজে, এটা তো জানো। তো এই যে এটাও কাকে নির্দেশ করতেছে? বুককে, যে দ্যাট আই এম লুকিং ফর, যেটাকে আমি খুঁজতেছি। তো দ্যাটস এটাও তোমার তখন নাউনকে মডিফাই করাতে অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই হচ্ছে বিষয়টা, যে যখন তোমার এই রিলেটিভ ওয়ার্ডস গুলো অমিটেড থাকবে, তখনও তোমাকে বুঝে নিতে হবে যে এটা ওই নাউনটাকে নির্দেশ করতেছে, দ্যাটস এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার সবাই? হুম। ওকে, এখন হচ্ছে আমরা এই যে নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে একটা কনফিউশনের জায়গা আছে, ওইটা একটু ক্লিয়ার করবো, বাট তার আগে আবার তোমাদেরকে আমি লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে জয়েন করো, এই লিঙ্কের টাইম শেষ। ঠিক আছে? ওকে, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। খেয়াল করো, যখন তোমার এরকমও কিছু জায়গা আছে যেখানে তোমার নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজকে তুমি কনফিউজ হয়ে যাবা, যে এটা কি অ্যাকচুয়ালি নাউন নাকি অ্যাডজেক্টিভ, তাই না? তো ওইটা কোনটা, ওই জায়গাটা কোনটা, এটা আমরা এখন একটু দেখবো। এখানে কিছু কথা বলা আছে, একবার পড়ি, বাট এটা দিয়ে আমরা বুঝবো না, আমরা একদম এক্সাম্পলই দেখবো। যে রিমেম্বার এ ক্লজ স্টার্টিং উইথ দ্যাট ক্যান বি অ্যান অ্যাপোজিশন, ইট উইল বি এ নাউন।
ইন কন্ট্রাস্ট এ ক্লজ মডিফাইং এনি নাউন অর প্রোনাউন ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আচ্ছা, যখন কোনো একটা মানে ধরো একটা স্পিচ যেটা কিনা অ্যাপোজিশন হিসেবে কাজ করে বা ওই যে নাউনটা ওইটাকে নির্দেশ করে, তখন সেটা হচ্ছে নাউন ক্লজ হবে। কিন্তু যখন সেটা এক্স্যাক্টলি ওই নাউনটাকে না বুঝিয়ে মানে অ্যাপোজিশন হিসেবে না বসে যদি সেটাকে সামহাও মডিফাই করে, তখন সেটা হচ্ছে গিয়া একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। তো আমরা কি বুঝছি আই ডোন্ট নো, বাট আমরা এখন এক্সাম্পল দিয়ে জিনিসটা তোমাদেরকে বোঝাবো। তো দেখো, প্রথম একটা সেন্টেন্স পরে আরেকটা সেন্টেন্স বলা আছে দ্য নিউজ দ্যাট হি প্রোভাইডেড। এই যে দ্যাট হি প্রোভাইডেড এটা নিচে আন্ডারলাইন, আবার বলা হলো দ্য নিউজ দ্যাট হি ডাইড এটা নিচে আন্ডারলাইন, ওয়াজ ট্রু। সো খেয়াল করো এখানে তোমার নাউন হচ্ছে এটা নিউজ, রাইট? দ্য নিউজ দ্যাট হি প্রোভাইডেড, এইটা কি এক্স্যাক্টলি ওই নাউন নিউজটা নাকি ওই নাউনেরই একটা বা নিউজেরই একটা অবস্থা? বলো তো। দ্য নিউজ দ্যাট হি প্রোভাইডেড ওয়াজ ট্রু, এখানে যে দ্যাট হি প্রোভাইডেড এটা কি এক্স্যাক্টলি ওই নিউজটাই নাকি হচ্ছে নিউজের একটা অবস্থা অবস্থা অবস্থা? অবস্থা। সবার কাছে কি এটা ক্লিয়ার যে এটা অবস্থা? বুঝতেছো? আমি তোমার মাথায় সেন্স মেক করতেছে কিনা যে না ভাই এটা জি ভাই। অবস্থাই? হ্যাঁ। তো যেহেতু এটা একটা অবস্থা, তার মানে এটা সামহাউ এই নাউনটাকে মডিফাই করতেছে, দ্যাটস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো পরেরটাতে খেয়াল করো, দ্য নিউজ দ্যাট হি ডাইড, এখানে নিউজটাই ওইটা যে সে মরে গেছে। বুঝতেছো? যেখানে নিউজটাই হচ্ছে হুম। এক্স্যাক্টলি ওইটা, তার মানে এখানে দ্যাট হি ডাইড এটা হচ্ছে অ্যাপোজিশন। আর অ্যাপোজিশন হয়ে গেলে তখন সেটা নাউন হয়ে যায়, কারণ এখানে নিউজও যাহা দ্যাট হি ডাইড সেটাও তাহা, তার মানে নাউন 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 একই এখন, অ্যাপোজিশন। আচ্ছা ভাই, তো পরীক্ষায় তো এখানে আপনার কমা কমা থাকবে না, না ডিরেক্ট না না, থাকবে? দ্যাট থাকলে কমা থাকবে না। তোমার ওইটা তুমি অ্যাপোজিটিভের কথা বলতেছো না, সেটা হচ্ছে অন্য একটা হ্যাঁ। স্ট্রাকচার, সেটাও সামনে আছে। ধরো বললাম যে দি কম্পিউটার কমা এ ওয়ান্ডারফুল ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, তখন হুম। সেটা কমা আকারে থাকবে, সেটাও এই যে ওয়ান্ডারফুল ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স সেটাও তখন নাউন ক্লজ। মানে নাউন অ্যাপোজিটিভ ক্লজ বা টাইপ। অ্যাপোজিশন হইলে নাউনই হবে। মানে ওটা একই নাউন জিনিস, ক্লজ। কম্পিউটারে যে জিনিস ওইটাও তাই জিনিস। তাই সামনে পাবো, হুম। সমস্যা নেই। পরের দিকটা খেয়াল করো, দ্য ল দ্যাট উই আর নট ইলিজিবল টু কাম ইন ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল। তো মনে রাখবে ইলিজিবলের সাথে অলওয়েজ প্রিপোজিশন টু বসে, ইলিজিবল টু। ঠিক আছে? আচ্ছা, তো এই যে দ্যাট উই আর নট ইলিজিবল টু কাম ইন, এইটুকু নিচে আন্ডারলাইন। তো এইটা কি এক্স্যাক্টলি ওই লটা না? যে লটাই এটা যে আমরা ভিতরে ঢুকতে পারবো না, তো তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। কিন্তু পরেরটা দেখো, দ্য ইস্যু দ্যাট দ্য টেলিভিশন চ্যানেলস উইল টেলিকাস্ট ইজ নট সার্টেইন। তাহলে যে দ্যাট দ্য টেলিভিশন চ্যানেল উইল টেলিকাস্ট, এটা কি এক্স্যাক্টলি ওই ইস্যুটা নাকি ইস্যুর একটা অবস্থা? অফকোর্স অবস্থা, কারণ ইস্যুটা যে কি সেটা তো জানি না, টেলিভিশন চ্যানেলে প্রকাশ করবে এটার কি বিষয়, তার মানে এটা একটা অবস্থা। দ্যাটস এটা সামহাও এটাকে মডিফাই করতেছে ইস্যুকে, নাউনকে। তো এই জন্য এটা তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। সো এই যে নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজের কনফিউশনটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? জি বলো তো। ভাইয়া। গুড। না এখন চলে ভাইয়া, আসো। হ্যাঁ? না আবার কি? কি বুঝো নাই? একটু কনফিউজ লাগতেছে আমার কাছে এখনো। আচ্ছা, আরেকবার ট্রাই করি যে তোমার কনফিউশন দূর করার জন্য। দেখো, এখানে বলা হয়েছে, কাইন্ডলি একটু মিউট করো সবাই। এখানে বলা হয়েছে যে যখন কোনো একটা ফ্রেজ বা একটা ক্লজ কোন একটা নাউনকেই নির্দেশ করবে হুবহুব ভাবে, হুবহুব মানে হচ্ছে অ্যাপোজিশন, তখন সেটাকে তুমি নাউন হিসেবেই বলতে হবে। বাট যদি সেটা না হয়ে সেই ক্লজ বা ফ্রেজটা কোনো একটা নাউনকে মডিফাই করে সামহাউ, এক্স্যাক্টলি অ্যাপোজিশন না হয়ে, তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভই নিব। তো এখানে যখন দেখলাম দ্য নিউজ দ্যাট হি প্রোভাইডেড, তার মানে নিউজ যেটা কিনা, ধরো তুমি আমাকে একটা নিউজ দিছো, দ্য নিউজ ইউ গেভ মি, তো এই যেই নিউজটা তুমি দিছো সেই নিউজটা কি সেটা তো এখানে বলা হয় না যে তুমি যেটা দিছো সেটা। তো তুমি কি কি নিউজ দিছো, এটা কি একটা ভালো নিউজ না খারাপ নিউজ না কি হয়েছে না হয়েছে সেটা তো এখানে বলা হয় না। দ্যাটস তুমি তোমার যে কথাটা বললাম যে দ্যাট ইউ গেভ মি, এটা হচ্ছে একটা নিউজের অবস্থা বা নিউজকে মডিফাই করতেছে এমন একটা কিছু, দ্যাটস সেটা অ্যাডজেক্টিভের ভিতরে পড়বে। কিন্তু পরেরটাতে খেয়াল করো, দ্য নিউজ দ্যাট হি ডাইড, যে সে মরে গেছে, তুমি এসে বললা যে একটা দ্য নিউজ দ্যাট সামওয়ান ডাইজ, তা এটাই তো নিউজটা, এক্স্যাক্টলি নিউজটাই তো এটা যে ও ও মরে গেছে। তাহলে সেটা তখন ওই এক্স্যাক্টলি ওইটা অ্যাপোজিশন হয়ে গেছে, তাই নাউন ক্লোজই হবে, আর অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নেই। ঠিক তেমনি পরেরটা দেখো, দ্য ল দ্যাট ইউ আর নট এলিজিবল টু কাম ইন, একটা নিয়ম হয়েছে যে তুমি ভিতরে ঢুকতে পারবা না। হ্যাঁ, ধরো তুমি ছোট, তাই তোমাকে এই জায়গাতে প্রবেশ করতে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এটাই তো লটা, এটাই তো আইনটা, দ্যাটস সেটা তখন নাউন ক্লজ। কিন্তু আরেকটা ইস্যু,
যেটা কিনা টেলিভিশন চ্যানেলে প্রকাশ করা হবে, টেলিভিশন চ্যানেলে একটা ব্যাপার নিয়ে আলোচনা করা হবে, তো ব্যাপারটা কোনটা সেটা তো বলা হয় নাই। যদি সেটা বলা হতো তখন সেটা অ্যাপোজিশন হিসেবে নামানো হতো। যেহেতু সেটা বলা হয় নাই, যে টেলিভিশন চ্যানেলের টেলিকাস্ট এটা একটা অবস্থান নির্দেশ করতেছে, that সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এখন কি বুঝছো? মনে হয় বুঝছি কিছুটা আগের চেয়ে। তোমার জন্য ব্যাথ লাগবে, নাহলে তোমাকে বোঝানো যাবে না। আচ্ছা, পরে আসো। আমি ক্লাস শেষে আবার। ওকে, দেখো এখানে কিছু ভাইয়া তিন প্র্যাকটিস আছে। নম্বর সেন্টেন্সটা আরেকবার একটু দেখতে সমস্যা। যে দ্য ল ভাই দ্যাট উই আর নট এলিজিবল টু কাম ইন, এটা। জি ভাইয়া, এনে উই আর নট হ্যাঁ, এলিজিবল টু কাম ইন ইজ ভেরি হ্যাঁ, হ্যাঁ। কন্ট্রোভার্সিয়াল। তো এনে ওকে, ভাইয়া একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব, এনে কি ইন আর ইজ এর মাঝখানে দ্যাটটা উজ্জ আছে, মানে এটাকে মানে তুমি দ্যাট উই আর নট এলিজিবল টু কাম ইন আমরা যদি শুধু কন্ট্রোভার্সিয়াল। উই আর নট এখানে এখানে এলিজিবল টু দুইটা কাম ইন, এখানে এখানে দুইটা ফাইনাইট ভার্ব কোথায় দেখতেছো? কামিন, যে আর উই কামিন আর, তো আপনার হচ্ছে না না, ওইটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটা প্রিপোজিশন না, এটা ওইটা নয়, অ্যাপ্রোপ্রিয়েট এটা না। প্রিপোজিশন। উই আচ্ছা, আচ্ছা, আর, ওকে, এখানে ওকে, আরটা একটা আবার ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল, এনে ইজটা তো ফাইনাইট ভার্ব, অক্সিলারি ও ভার্ব। ওকে, 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 আমি বলতেছি, দেখো এখানে তোমার এই যে তুমি যদি দেখো পুরাটার নিচে যদি আন্ডারলাইন করা থাকতো এরকম, দা ল, এরপরে এই পর্যন্ত, ধরো ইন থেকে এই পর্যন্ত, তখন তুমি কি বলতা? এখানে ফাইনাইট ভার্ব কয়টা? একটা না? ইন পর্যন্ত, হ্যাঁ, ধরো ইন, যখন এটা পুরোটা আন্ডারলাইন করা আছে, সাপোজ দা ল ইন থেকে এই পর্যন্ত, পর্যন্ত। এনে তো হবে, হ্যাঁ, এনে তো দুইটা ক্লজ, দ্য ল আর দ্যাট এর পরে ইন পর্যন্ত আরেকটা ক্লজ। না, না, আমি তোমাকে বলি, যখন এরকম আন্ডারলাইন করা থাকবে কোনো একটা কিছু, তখন আন্ডারলাইন করা জিনিসটাকে পুরোটাকে একটা হিসেবে কাউন্ট করবা, পুরোটাকে সিঙ্গেল একটা পার্টিকুলার জিনিস হিসেবে কাউন্ট করবা। এটাকে আলাদা আলাদা করলে, ভাগ করলে তখন প্রবলেম হয়ে যাবে। আন্ডারলাইন করা জিনিসকে অলওয়েজ একটা সিঙ্গেল হিসেবে কাউন্ট করবা। তার মানে এই যে দা ল দ্যাট উই আর নট এলিজিবল টু কাম ইন, যখন এটা পুরোটাই ভাবে আন্ডারলাইন করা থাকবে, এটা জাস্ট একটা সাবজেক্ট, ইটস ইট, ইট ইজ অনলি ইট। তুমি বলতে পারো ইট ইজ ভেরি ও ভাই, মানে কন্ট্রোভার্সিয়াল। এই প্রথম এই যে দা ল থেকে ইন পর্যন্ত একটা ক্লজ, পরে ইজ ভেরি হ্যাঁ, কন্ট্রোভার্সিয়াল, ওটা ইয়েস, আরেকটা ক্লজ। ইয়েস, এভাবে আর কি। ও, আমি ভাবতেছিলাম দা ল একটা ক্লজ, দ্যাট এর পরে বাকিটা আরেকটা না, ক্লজ। না, 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 ওরকম কিছু না। দ্যাট হচ্ছে এখানে যদি আমরা শুধু দ্যাট থেকে এটাকে আন্ডারলাইন করা থাকি, তাহলে সেইটা ওই দা ল কে মডিফাই করতেছে। দ্যাটস এই পার্টিকুলার জিনিসটা, এই পার্সপেক্টিভ থেকে এটা নাউন ক্লজ হয়ে গেছে। কারণ এক্স্যাক্টলি তাইলে এখানে ল এনে আর এটা কি তাইলে বলো। এনে যদি দুইটা ক্লজ ধরি, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট, তাহলে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? এটা তো ওই সেক্টরের মধ্যেই পড়ে না। এখানে তো তোমার দা ল, এটা কোনো সেন্টেন্সই না। দা ল কি কোনো সেন্টেন্স? একটা সেন্টেন্স হইতে গেলে অবশ্যই সেখানে ভার্ব থাকতে হবে। বুঝা গেছে? জি, কিন্তু এনে দুইটা ক্লজ আছে না এই সেন্টেন্সটায়। আচ্ছা, ধরো আমি যে এইটুকু যদি বলি, দা ল দ্যাট উই আর নট ইলিজিবল, ঠিক আছে, এই পর্যন্ত যদি রাখি, দ্য ল দ্যাট উই আর হ্যাঁ, নট ইলিজিবল, তো এই পর্যন্ত তুমি বলতেছো যে ভাই দা ল কি আর দ্যাট উই আর নট এলিজিবল কি, এটা কি আলাদা না সাবঅর্ডিনেট না, বা ওইটা ক্লজ ওইটা কিনা? না, ওইটা না। তাহলে তাহলে না ভাই, ওইটা না। ফুল সেন্টেন্সটা যদি ধরি, মানে কন্ট্রোভার্সিয়াল পর্যন্ত সবটা, তাইলে এনে হ্যাঁ, কয়টা ক্লজ আর কোনটুক, মানে একটা ক্লজ হিসেবে ধরবো, মানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা সম্পূর্ণ সেন্টেন্সে? এইখানে এটা একটাই জাস্ট প্রিন্সিপাল ক্লজ, এখানে সাবঅর্ডিনেট ক্লজ নাই বললেই চলে। কেননা দেখো, সাবঅর্ডিনেট ক্লজ তখনই আসে যখন সেটা হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচারে থাকে। ও সেখানে কমপ্লেক্স স্ট্রাকচার আছে, যদি বলি, ওই যে ইনের দাঁড়াও, পরে ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল, ওইটা হইতে পারে। ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল। ওকে, ওয়েট, ওয়েট, ইট ইজ ভেরি উই আর কন্ট্রোভার্সিয়াল। পজিটিভ হিসেবে কাজ করতেছে, এখানে ক্লজ একটাই। এখানে ক্লজ একটি, এখানে নাই তো, ডাবল ক্লজ নাই, দ্যাটস এটা ওইভাবে তুমি নিওই না যে এখানে দ্যাট থেকে শুরু করলে যে সাবঅর্ডিনেট হয়ে যাবে, দা ল আলাদা, দা ল তো আলাদা না, তার মানে ক্লজ একটাই, আরে এখানে একটাই ভাই, ক্লজ। এখানে মূল তো মূল সাবজেক্ট হচ্ছে দা ল ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল। ইয়েস, ওইটা তো এটাই। জাস্ট অ্যাপোজিন হিসেবে হ্যাঁ, অতিরিক্ত হ্যাঁ, তথ্য দিচ্ছে, তাই না? রাইট। বুঝছো কি রেদওয়ান? একটু কনফিউজিং। আচ্ছা, এটা নিয়ে পরে ডিসকাশনে যাই, এখন টাইম চলে যাচ্ছে এটার কারণে। তোমার হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে, বাট এটা রিয়েলি একটাই ক্লজ, ঠিক আছে, সমস্যা নেই, আচ্ছা, আমরা একটু ঠিক আগে। আছে। দেখো, দ্য ম্যাটার দ্যাট আই হ্যাভ কাম টু নো ওভার টেলিফোন ইজ নট ক্লিয়ার। তাহলে এখানে একটা ম্যাটার যেটাকে কিনা আমরা টেলিফোনের মাধ্যমে জানতে পারছি, তাহলে এই যে অংশটুকু,
এই অংশটুকু কি এই মেটারকে হুবহুব ভাবে অ্যাপোজিশন দিচ্ছে নাকি সেটার অবস্থা নির্দেশ করতেছে, তোমরাই বলো। হুম? অবস্থা ভাইয়া। অবস্থা। অবস্থা ভাই। তো যেহেতু অবস্থা, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা দেখো, ইউর বিলিভ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই পর্যন্ত আন্ডারলাইন, এটা কিন্তু আন্ডারলাইন থাকবে না। তো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটাই কি তোমার বিলিফটা না? এক্সাক্ট না এটা এখন অ্যাপোজিশন হিসেবে? কি ভাইয়া? তো সেই জন্য সেটা হচ্ছে এখন নাউন ক্লজ। পরেরটা দেখো, দ্য ইস্যু দ্যাট দি প্রেসিডেন্ট উইল ভিজিট রিমোট এরিয়াস। এই পর্যন্ত আন্ডারলাইন, পরেরটুকু থাকবে না। তো এই যে দ্যাট দ্য প্রেসিডেন্ট উইল ভিজিট দ্য রিমোট এরিয়াস, এটাই কি ইস্যুটা না এক্স্যাক্টলি হুম। অ্যাপোজিশন হিসেবে? দ্যাটস এইটাও নাউন ক্লজ। তো দেখো তোমরা তো প্র্যাকটিস থেকে পারতেছো, তাহলে শারমিন ওই সময় বুঝলা না কেন? এখন বুঝতেছো? হ্যাঁ ভাই, এখন দেখি হইতেছে। জি ভাইয়া, এখন দেখি বুঝছি ভাইয়া। হইতেছে। পরেরটা দেখো, দ্য ফ্যাক্ট দ্যাট সান রাইজেস ইন দ্য ইস্ট উইল বি ডিসকাসড হিয়ার। তাহলে ফ্যাক্টটাই তো এটা, দ্যাট থেকে আন্ডারলাইন করা থাকবে। তাহলে এটা হচ্ছে নাউন। দ্য ফ্যাক্ট দ্য ক্লোজ। প্রফেসর মেক্স আস নো, এমন একটা ফ্যাক্ট যেটা কিনা প্রফেসর আমাদেরকে জানাইছে। তো এখন এটা তো আর এক্স্যাক্টলি কোন ফ্যাক্টটা সেটা বলে নাই, দ্যাটস এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? অ্যাডজেক্টিভ ভাইয়া। দ্য ম্যাটার দ্যাট আই হ্যাভ কাম টু নো ওভার টেলিফোন, এটাও অ্যাডজেক্টিভ। ইউর বিলিভ দ্যাট আর, এটা তো অ্যাডজেক্টিভ পড়ে ভাইয়া। আমি তখন নাউন। এখন চলে আসো অ্যাডভার্বিয়াল ক্লজে। অ্যাডভার্বিয়াল ক্লজটা কি? তো আমরা তো নিশ্চয়ই জানি যে অ্যাডভার্বের কাজ কি, বলো তো অ্যাডভার্বের কি কি কাজ? অ্যাডভার্ব কি করে? এনিওয়ান? নাউন প্রোনাউন ছাড়া বাকি সবকিছুকে মডিফাই করে। গুড। নাউন প্রোনাউন বাদে বাকি যা আছে সবকিছুকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। অর্থাৎ সেটা তোমার একটা ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, একটা তোমার অ্যাডভার্বকে নিজেকেই মডিফাই করতে পারে, একটা প্রেপোকে মডিফাই করতে পারে, একটা হোল সেন্টেন্সকেই মডিফাই করতে পারে। ঠিক আছে? তো অ্যাডভার্ব যখন হয় তখন দেখবা যে সেটাকে সহজভাবে চেনা যায় না। এবং তোমরা কিন্তু শুরুর দিকে ভুলভাল করতেছিলা। আর এই জন্যই অ্যাডভার্ব থেকে জাহাঙ্গীরনগরে কোশ্চেন বেশি দেয়। একটু কেয়ারফুল থাকবা। এখন দেখো, দ্য ক্লজ দ্যাট ওয়ার্কস অ্যাজ এন অ্যাডভার্ব ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কি কি করে? অ্যাডভার্ব ইউজুয়ালি তোমার টাইম নির্দেশ করে, প্লেস নির্দেশ করে, ম্যানার নির্দেশ করে, রিজন নির্দেশ করে, ডিগ্রি নির্দেশ করে। যে একটা কাজ কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, কোন মাত্রায় হয়েছে, এরকম। তো দ্য ক্লজ স্টার্টেড উইথ দিস মার্কার, বলতে পারো যে অ্যাডভার্বিয়াল ক্লজ গুলো সাধারণত এগুলা দিয়ে শুরু হয়। যেমন দো, অলদো, ইফ, ইভেন ইফ, দেন, আনলেস, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, আনলেস। ঠিক আছে? তারপর হোয়েন, ওয়াইল, এজ, সিন্স, এটসেট্রা, এগুলা দিয়ে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ গুলো শুরু হয় ইউজুয়ালি। এখন বলতে পারো যে ভাই এগুলা দিয়ে শুরু হয় কি অন্য ক্লজ হতে পারে না? হ্যাঁ হইতে পারে। ব্যবহার ভেদে যদি সেটা কোনো কারণে নাউন প্রোনাউনকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভের ভিতরে পড়ে যাবে, এগুলা থাকা সত্ত্বেও কিছু করার নাই। কিন্তু ম্যাক্সিমাম টাইম এগুলা দিয়ে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ গুলাই হয়। তো দেখো, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। তো এই যে ধরো হোয়াইল ইট ইজ হট এর নিচে আন্ডারলাইন। আবার বললাম আই ওয়েন্ট হোয়ার হি রিসাইডেড, তাহলে এই যে হোয়ার হি রিসাইডেড নিচে আন্ডারলাইন। ইফ আই লাইক ইট আই শ্যাল বাই, তাহলে এই যে ইফ আই লাইক ইট এটার নিচে আন্ডারলাইন। হি ইজ ওল্ডার দেন হি লুকস, তাহলে এই যে দেন হি লুকস এর নিচে আন্ডারলাইন। অ্যাজ ইউ হ্যাভ মেড ইউর বেড ইউ শুড লাই অন ইট, তাহলে হচ্ছে ইউ শুড লাই অন ইট এর নিচে তোমার আন্ডারলাইন। তো আমাকে একটু বলো কাইন্ডলি যে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, এই হোয়াইল ইট ইজ হট কি ধরনের ক্লজ? বলো। অ্যাডভার্বিয়াল ক্লজ। গুড। কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? এটা কাকে মডিফাই করতেছে? এটা হচ্ছে আয়রন কে ভাইয়া? আয়রন কে নাকি স্ট্রাইক? স্ট্রিক হোয়াইল কে আছে, না? তুমি হোয়াইল দেখি তো বুঝি না। তুমি স্ট্রিক। এখানে উপরে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে তাই অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্সার দিয়ে দিছে, এভাবে অ্যান্সার দিলে হবে? এটা কোনো কথা? ভাইয়া এনে টাইম নির্দেশ করতেছে যে কখন না না আয়রনটা ভাইয়া, ইয়ে ওই যে ছিল। হোয়াইল আছে তো এজন্য, মানে এটা তো বোঝা যাচ্ছে যে কানেক্টর গুলা। হ্যাঁ, কিন্তু এটাও তো তাও কনফিডেন্ট অ্যান্সার না। কনফিডেন্ট অ্যান্সার হইতে হবে যে ভাইয়া এটা হচ্ছে স্ট্রাইক কে মডিফাই করতেছে। তুমি যখন একজন কামারের কাছে যাবা, কামার দেখবা লোহাকে কখন মাইট দেয়? যখন লোহাটা একদম লাল গরম হয়ে যায়, কারণ তখন মাইট দিলে এটাকে শেপ চেঞ্জ চেঞ্জ করে শার্প করা যাবে, তাই না? আদরের জন্য সময় তো এটার যত পিটা এটার তো কোনো চেঞ্জই আসবে না। তার মানে এই কথাটা কেন, এই উক্তিটা কেন আসছে যে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, লোহা যখন গরম থাকে তখনই আঘাত করতে হবে। তাহলে যে গরম থাকা ওই আঘাত করাকে ইম্পর্টেন্স দিচ্ছে, সেটাকে মডিফাই করতেছে। কথা কি বুঝছো? আর একই সাথে ওই যে একটা স্টুডেন্ট বললো যে টাইমকে নির্দেশ করতেছে, তার মানে এটা স্ট্রাইককে নির্দেশ করতেছে যে কখন আঘাত করব কি করব না। দ্যাটস এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ।
তো এখন কি সেন্স মেক করতেছে যে কেন এটা অ্যাডভার্বিয়াল ক্লজ? এবং এটা পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট যদি তুমি ভাবো যে এটা আয়রনের অবস্থা নির্দেশ করতেছে, তাহলে তো সেটা অ্যাডজেক্টিভ হয়ে যেত, কারণ আয়রন তো নাউন। কিন্তু এটা করা যাবে না, এটা আয়রনকে মডিফাই করতেছে না, এটা স্ট্রাইককে করতেছে। তারপরটা দেখো, আই ওয়েন্ট হোয়ার আই রিসাইডেড, এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ। কেননা এই যে হোয়ার হি রিসাইডেড, এটা কাকে মডিফাই করতেছে? যে আমি গিয়েছিলাম, কোথায় ওয়েন্টকে। গিয়েছিলাম, ওয়েন্ট কে। তাহলে প্লেস, দ্যাটস এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ আই লাইক ইট আই শ্যাল বাই, তার মানে এই যে যদি আমি পছন্দ করি তাহলে আমি কিনবো, তাহলে যে কিনবো সেটার সাথে এই যে পছন্দ করার সম্পর্ক, দ্যাটস সেই কিনবো মানে ভার্বকে মডিফাই করতেছে, তাই এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর দেখো, হি ইজ ওল্ডার দেন হি লুকস, তাহলে সে যেমন দেখায় তার থেকে বেশি কি ওল্ডার, তাহলে তার যে অবস্থা, এই যে এখানে হি ইজ দেন হি লুকস, তো এটা এখানে যে তোমার ভার্বকে মডিফাই করাতে, বা তার যদি আমরা অবস্থা চিন্তা করি যে সে ওল্ডার তার লুকস থেকে, তাহলে কোনো কিছুর অ্যাডজেক্টিভকেও যদি কেউ মডিফাই করে কোনো একটা কিছু, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এটা দুইটা সেন্সেই কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজে আসে। কথা বুঝছো? বলো। কারণ এই যে বললাম যে হি ইজ ওল্ড, হি ইজ ওল্ড, এটা কি, এই ওল্ডটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ না? তো যদি তুমি এখন এই অ্যাডজেক্টিভের সাথে তুলনা করো, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। আবার যদি তুমি দেখো এই যে যদি মানে সে কেমন হয়, কেমন অবস্থায়, যে ইজ, ভার্বকে যদি মডিফাই করো তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। দুইটা সেন্স। তারপর চলে আসো, অ্যাজ ইউ হ্যাভ মেড ইউর বেড ইউ শুড লাই অন ইট, তাহলে ইউ শুড লাই অন ইট এটা কিসের সাথে রিলেটেড? এই যেহেতু বেড তুমি গুছাই ফেলছো, মেড মানে তোমার বেড যেহেতু গুছানো হয়ে গেছে, এখন তুমি শুইতে পারো, আদারওয়াইজ না। তাহলে তোমার এটা ভার্বকে মডিফাই করাতে সেটাও কি অ্যাডভার্বিয়াল ক্লজ। বোঝা গেছে? বলো। কারো কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো যে ভাই অ্যাডভার্বিয়াল ক্লজে এখনো ডাউট আছে। ভাই এই যে অ্যাজ ইউ হ্যাভ মেড মেড ইউর বেড, হ্যাঁ, এটা যদি লাইন থাকতো, আন্ডারলাইন থাকতো, তখন কি হতো? তাহলে তো ইউ তখন শুড কি লাই অন নাউন? ইট। না না, তখনও যদি তোমার এরকম থাকতো, এটার নিচে যদি আন্ডারলাইন করা থাকতো, তখনও তো এটা লাইকে নির্দেশ করছে যে এখন শো ইম্পর্টেন্স কাকে দিচ্ছে। তুমি হুম যেহেতু হুম বেড হুম। তৈরি করছো, যদি তুমি ভাবতে পারো যে আচ্ছা ইউ কে মডিফাই করতেছে, বেড তৈরি করার সাথে ইউর কি সম্পর্ক? তাই না? কোনো সম্পর্ক হ্যাঁ নাই হ্যাঁ। তো। রিয়েলিটি থেকে জাজ করতে হবে, এরকম রিয়েল জিনিসপত্র তোমার দেখবা যে অ্যাডমিশন টেস্টে বেশ ভালো দেয়। ধরো যদি তুমি এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে যাও, এই যে ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? ব্রেড এন্ড বাটার প্লুরাল। সিঙ্গুলার ভাইয়া। আলাদা আলাদা। সিঙ্গুলার। একজন না বলতেছে না না, প্লুরাল, একজন প্লুরাল। বলতেছে সিঙ্গুলার, কিন্তু এটা ভাই প্লুরাল সিঙ্গুলার দুইটাই কি? কারেক্ট তাই অ্যান্সার। হবে। আমি বলি ওয়েট ওয়েট, এটা দুইটাই কারেক্ট অ্যান্সার পার্সপেক্টিভ ভেদে। যখন তুমি ব্রেড এন্ড বাটার কিনতে যাবা, তখন কি ব্রেড এন্ড বাটার তখন দোকানদার প্লুরাল। যখন বিক্রি করে, তখন সে একটা ব্রেডের জন্য আলাদা প্যাকেট দেয়, বাটারের জন্য একটা বোতল দেয়, তুমি দুইটা আলাদা ডিফারেন্ট জিনিস, এই জন্য সেটা প্লুরাল। কিন্তু যখন তুমি ব্রেড এন্ড বাটার খাওয়া হিসেবে বলতেছো, একটা সেন্টেন্স একসাথে যেখানে থাকে খাওয়া নির্দেশ ব্রেকফাস্টে, করতেছে, তখন আছে তখন সিঙ্গুলার। সেটা সিঙ্গুলার। তো বাস্তবতার হ্যাঁ। কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তো তুমি এটাকে রিয়েলিটি দিয়ে জাজ করবে। অনেক সময় কমন সেন্সের কারণে যে কোনো স্ট্রাকচারই চেঞ্জ হতে পারে, যে কোনো রুলসই চেঞ্জ হতে পারে। আসো এখন এটাতে আসো যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে অনেক সময় প্যাচ লাগে, তো বুঝবা কিভাবে? আমরা যেমন নাউন অ্যাডজেক্টিভের সাথে প্যাচ দেখছি, এখন আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সাথে প্যাচ দেখবো। বললাম আই ওয়েন্ট হোয়ার হি লিভড ইন, তাহলে এই যে হোয়ার হি লিভড ইন কাকে নির্দেশ করতেছে? এই ওয়েন্ট কে না? ওয়েন্টকে। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এখন যদি তুমি বলে দাও আই ওয়েন্ট টু ঢাকা হোয়ার হি লিভড ইন, এখন কিন্তু ঢাকা চলে আসছে, তার মানে ঢাকা যেহেতু নাউন আর তার সম্পর্কে বলা হয়েছে, তাহলে এই জন্য এটা অ্যাডজেক্টিভ। তার মানে যদি এরকম তোমার কোনো একটা অ্যান্টিসিডেন্ট বা তোমার যদি কোনো একটা নাউন চলে আসে, তখন আর সেটা অ্যাডভার্ব হবে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আই হ্যাভ পুট ইট হোয়ার আই ক্যান ফাইন্ড ইট অ্যাগেন, তাহলে আমি এটাকে এমন জায়গায় রাখছি যেখান থেকে আবার ফিরে পেতে পারি বা খুঁজে পেতে পারি। তাহলে এই যে রাখার সাথে খুঁজে পাওয়ার সম্পর্ক, তার মানে দুটি ভার্বকে মডিফাই করাতে অ্যাডভার্ব। আবার বললাম অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তাহলে দ্যাট গ্লিটার্স কাকে নির্দেশ করতেছে? অল কে। অল তো নাউন, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। যাহা চকচক করে। বুঝতে পারছো এই প্রভার। পর্যন্ত? ভাই 3 নাম্বারটা আরেকবার বুঝাই দেন। কোনটা? 3 নাম্বারটা। ওকে, এখানে বললাম যে আই হ্যাভ পুট ইট হোয়ার আই ক্যান ফাইন্ড ইট অ্যাগেন, মানে আমি এটাকে, ধরো আমি যে কলমটাকে, এখন যেটা ছোট একটা জিনিস প্রতিদিন ক্লাস নেওয়া লাগে, এখন আমি যদি এটাকে ফেলে রেখে দিই, পরে তো কালকে খুঁজে পাবো না। তার মানে আমি এটাকে এমন জায়গায় রাখবো যেখান থেকে কালকে আবার খুঁজে পেতে পারি। তাহলে কালকে যে খুঁজে পেতে পারি, এটা কাকে নির্দেশ করতেছে? ওই রাখাকে না? রাখার সাথে সম্পর্ক স্থাপন করতেছে না? জি ভাইয়া। বল। দ্যাটস ওয়াই সেটা ভার্বকে, পুট যেহেতু একটা ভার্বকে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই সেটা অ্যাডভার্ব। যেমনটা ওই যে এর আগেও ছিল যে ইউ হ্যাভ মেড ইউর বেড, এখন তুমি শুতে পারো, দ্যাটস ওয়াই সেটা ওই ভার্বের সাথে রিলেটেড, এই আর কি, একই কনসেপ্ট। ওকে, এখন ইউর টার্নে আসো।
আই হ্যাভ এ লিটল শ্যাডো হুইচ গোজ ইন অ্যান্ড আউট উইথ মি। এখানে এটা কি হবে বলো, কিছু অ্যান্সার দাও। অ্যাডজেক্টিভ হবে। ইয়েস অ্যাডজেক্টিভ হবে। কারেক্ট, এটা অ্যাডজেক্টিভ হবে, কারণ এখানে দেখো শ্যাডো আছে, শ্যাডো তো নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ হুম। ক্লজ। এরপর আসো, অল দ্য ব্লেসিংস উই এনজয় কাম ফ্রম গড। তাহলে এটা কাকে নির্দেশ করতেছে? ব্লেসিং কে, ব্লেসিং তো নাউন, অ্যাডভার্ব। তাহলে নাউন। অ্যাডজেক্টিভ। না না, এটা এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ। তারপর দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ডার ইউ উইল ফেল। এটা কি অ্যাডভার্ব হবে? ভাই। এটা অ্যাডভার্ব হবে, গুড। অ্যাডভার্ব। তারপর চলে আসো, আই উইল গিভ ইউ এ ম্যাপ সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড দ্য ওয়ে। তাহলে এই যে সো দ্যাট ইউ ক্যান অ্যাডভার্ব ফাইন্ড দ্য, ভাই। এটা কি? এটাও অ্যাডভার্ব, কেননা দেখো এটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই যে গিভকে অনেকে ভাবতে গিভ। পারে যে ম্যাপকে মডিফাই করতেছে। ম্যাপের সাথে, ম্যাপের অন্য গুণাবলী হতে পারে, কিন্তু এখানে সো দ্যাট, যে কেন, কেন দিচ্ছি, এই যে দেওয়া, কেন দিচ্ছি, দেওয়ার সাথে সম্পর্কিত ভার্ব, দিচ্ছি যাতে করে তুমি খুঁজে পাও, মানে ভার্বকে মডিফাই করাতে এটাও অ্যাডভার্ব। বুঝে গেছে? তো এই হচ্ছে বিষয়, এই কনফিউশন গুলো একটু দূর করবা। এখন চলে আসো ফ্রেজে, আমাদের ক্লজ শেষ, কিন্তু ক্লজের ভিতরে ম্যাক্সিমাম এইগুলাই আছে। এখন চলে আসো ফ্রেজে। ফ্রেজ জিনিসটা কি? দেখো, ফ্রেজও একই জিনিস, নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এগুলোই হবে, কিন্তু এইখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না। তো দেখো, হি ইজ এ ম্যান অফ লেটার্স, নাউন ইজ ইউজড আফটার প্রেপোজিশন এন্ড ডিটারমিনার, মানে কোনো একটা প্রেপোর পরে যদি কোনো কিছু থাকে তার মানে সেটা নাউন, তার মানে কোনো একটা ডিটারমিনারের পরে যদি কিছু থাকে তাহলে সেটা নাউন। ডিটারমিনার অনেক কিছু হইতে পারে। তো যে দেখো, এ, এ কি বলো তো? এ হচ্ছে একটা ডিটারমিনার, এ। তো ডিটারমিনারের পরে কি আছে? ম্যান অফ লেটার্স আছে, তাই এটা নাউন। আবার বললাম আই এম অরিড অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে কি একটা প্রেপো, আর প্রেপোর পরে অলওয়েজ কি বসে? নাউন বসে, তাই এটাও নাউন। আবার বললাম ইউ আর টায়ার্ড অফ ডেলিভারিং স্পিচেস, তো অফ হচ্ছে প্রেপো, এরপরে তোমার আছে, তার মানে এটাও কি নাউন নাউন। ফ্রেজ। তো তোমরা কি বুঝতে পারছো যে কিভাবে নাউনটা হয়? জাস্ট এই যে প্রেপো এবং ডিটারমিনারের পরে যদি থাকে কোনো একটা ফ্রেজ, তখন সেটা নাউন হয়ে যাবে। আর ফ্রেজ থেকে কিন্তু পরীক্ষায় কম আসে স্বাভাবিকভাবে, কোন ক্লোজারটা বেশি কনফিউজিং। এখন আসো এই জায়গাটা, যে হাউএভার, যদিও, এ ফ্রেজ স্টার্ট উইথ এ প্রেপোজিশন এন্ড হ্যাজ অ্যান অ্যান্টিসিডেন্ট ইটস অ্যাডজেক্টিভ ফ্রেজ। মানে যদি এরকম হয় যে একটা ফ্রেজ যেটা কিনা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, মানে প্রেপোজিশন সহ আন্ডারলাইন করা, এবং তার পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট আছে, অ্যান্টিসিডেন্ট মানে কি, একটা নাউন বা প্রোনাউন আছে, তখন সেটা নাউন হবে না, তখন সেই যে আন্ডারলাইন অংশটুকু সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। তো দেখো, আমি বললাম যে হি ইজ এ ম্যান অফ গ্রেট পার্সোনালিটি, এই যে অফ সহ দেখো আন্ডারলাইন করা আছে, মানে প্রেপো সহ, তার আগে দেখো একটা এই যে অ্যান্টিসিডেন্ট আছে, নাউন আছে, তাহলে এই যে অফ গ্রেট পার্সোনালিটি, এটা এই নাউনকে মডিফাই করাতে এটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? এরপর আসো, জি ভাই। এখন আবার এই যে ম্যান থেকে শুরু করে আন্ডারলাইন, তখন তার আগে দেখো ডিটারমিনার আছে, তাই এটা আবার হয়ে গেছে নাউন ফ্রেজ। আবার দেখো এখানে প্রেপোর পরের শুধু অংশটুকু আন্ডারলাইন করা, তো প্রেপোর পরেও নাউন বসে, তাই এইটুকুও নাউন। আবার দেখো এইটা দেখো, দ্য উইমেন বা উমেন উইথ এ ভেইল হ্যাজ কাম টু মিট মি। তাহলে এই যে উইথ এ ভেইল দেখো প্রেপো দিয়ে শুরু হয়েছে, তার মানে এইটা নির্দেশ করতেছে এই অ্যান্টিসিডেন্ট উইমেনকে। তো উইমেনের অবস্থা যদি নির্দেশ করে তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, যেমনটা এই যে ম্যান অফ গ্রেট পার্সোনালিটি, এটা অ্যাডজেক্টিভ হয়েছে। ঠিক তেমনি দেখো, উইথ এর পরের অংশটুকু আন্ডারলাইন করা, উইথ ছাড়া, তখন কিন্তু আর এটা উইমেনকে নির্দেশ করতেছে না, তখন এটা এই যে প্রেপোর পরের অংশটুকু, এটা আলাদাভাবে একটা নাউন ফ্রেজ। তো এই যে ডিফারেন্সটা কি বোঝা গেছে এই দুইটা কথার? জি ভাই। ওকে, এগুলো ইজি অবশ্যই, এটা এমনিতেই পারবা, ক্লজ বুঝতে পারলে ফ্রেজ বুঝা অনেক ইজি। দেখো, এ ভিলেজ উইদাউট এনি ইনহেবিটেন্টস মে রুইন, এটা কি হবে? নাউন। নাউন কারণ ক্লজ। উইদাউট একটা ওই কি, নাউন ফ্রেজ। উইদাউট উইদাউট একটা প্রেপো, প্রিপোজিশন। তাহলে এরপরেরটা কি হবে? নাউন ফ্রেজ। গুড। নাউন। এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিজ, এটা কি হবে? অ্যাডজেক্টিভ ভাইয়া। অ্যাডজেক্টিভ, কারণ ইন সহ দেখো আন্ডারলাইন, তাহলে ম্যানকে নির্দেশ করাতে এটা তখন অ্যাডজেক্টিভ। আবার বললাম এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিজ, প্রেপোর পরের অংশটুকু, নাউন। তাহলে প্রেপো, হ্যাঁ, নাউন নাউন। ফ্রেজ। মানে নাউন নাউন, নাউন হ্যাঁ রাইট, নাউন। তারপরটা দেখো, হি ইজ এ ম্যান অফ লাস্টেরটাও নাউন। ওয়ান্ডারফুল পেশেন্স, এটাও কি নাউন। তো আই গেস এটা তোমাদের ক্লিয়ার। এখন আসলে নাউন ফ্রেজের মধ্যে কিছু জায়গা আছে, যেমন দেখো, দ্য লার্নিং অফ ইংলিশ ইজ ডিফিকাল্ট। তো এখন তুমি এই যে যখন শুরুতে আন্ডারলাইন থাকবে তখন আমরা কি করি? শুরুতে আন্ডারলাইন থাকলে নাউন। ইটে ইটে নাউন কনভার্ট ফ্রেজ। করার ট্রাই নাউন। করি, তাহলে এই যে বলা যায় জি না, ভাই। হ্যাঁ, ইট ইজ ডিফিকাল্ট। ইট ইজ ডিফিকাল্ট। আবার বললাম দ্য টল অ্যান্ড হ্যান্ডসাম বয় উইল মিট মি টুমোরো,
তো এখন আবার এটাকে দেখো ইটে কনভার্ট করা যাচ্ছে না, কারণ আমরা ইটে কনভার্ট করি কোন জিনিসকে, সাবজেক্ট মানে অবজেক্ট যেগুলা সেগুলা মানে বস্তুবাচক জিনিসকে। কারণ এটা তো মানুষ, এর কি এমনি ইট বানিয়ে দিবে, এটা তো সম্ভব না। কিন্তু এটাও দেখো সাবজেক্টের জায়গায় বসাতে সেটা কিন্তু নাউনই হবে, মানে সাবজেক্টের কাজ করতেছে। আই উইল মিট ইউ টুমোরো যদি বলি, তাহলে আই কি, আই নাউন না? জাস্ট এটাকে উল্টা ভাবে আমি বললাম আর কি। তারপর দেখো হি প্রমিসড টু কাম এগেইন, তো বলতে পারো না হি প্রমিসড ইট, ইজিলি নাউন ফ্রেজ। হি স্টপড ইট টেকিং ড্রাগসকে আমি কি বললাম, ইট বলে দিলাম, স্টপড ইট সেটাকে বন্ধ করে দিছে। দে থট এ বিগ ব্ল্যাক বাস্কেট, মানে দে থট, দে বট ইট, সরি বট না তো, থট না তো বট, মানে কিনেছিল। তাহলে এই যে বাস্কেটটাকে তুমি ইট বানিয়ে দাও পুরোটাকে, দে বট ইট। এই সবগুলোই হচ্ছে নাউন ফ্রেজ। জাস্ট আমি কেন এটা দিলাম, এটা হচ্ছে ওই যে শুরুতে যেমন আমরা ইট দিয়ে ক্লজ চিনছি, ঠিক তেমনি ফ্রেজ গুলো এটা এরকম হইতে পারে এই জন্য। এখন আসলে যে একটা স্টুডেন্ট বললা যে ভাই কমা দিয়ে যদি থাকে অ্যাপোজিশন তখন ঠিক কি হবে, তো দেখো অ্যাপোজিটিভ যদি এরকম থাকে, ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ভেরি পপুলেটেড, তাহলে এটা নিচে আন্ডারলাইন। তো দেখো এই যে কমা থাকে তারপরে নাউন। যখন এরকম অ্যাপোজিটিভ হয় তখন সেটা কিন্তু নাউন ফ্রেজই হয়। কেননা ঢাকা আর দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এটা কি একই জিনিস না? জি ভাই, ওইটাকে হ্যাঁ, মডিফাই করতেছে। হ্যাঁ, নো নো নো, মডিফাই না, মডিফাই একই করতেছে না, অর্থ। একই একই জিনিসকে নির্দেশ করতেছে তাই। মডিফাই না, পুষ্ট করছে। জি তারপর ভাই, জি দেখো, ভাই। অতিরিক্ত। হ্যাঁ হ্যাঁ, তারপর দেখো দ্য ম্যান মাই বেস্ট ফ্রেন্ড, আমার যে বেস্ট ফ্রেন্ড সেটাই তো দ্য ম্যান, একই জিনিস। আবার হুম। কমও আছে মানে অ্যাপোজিশন। মোবাইল ফোন এ ওয়ান্ডারফুল মিডিয়াম অফ কমিউনিকেশন, তাহলে মোবাইল ফোন যাহা আর এই মিডিয়াম অফ কমিউনিকেশন তো একই জিনিস কি বোঝাচ্ছে, দ্যাট সেই সবকিছুই তোমার নাউন ফ্রেজ হবে। তাই গেছে, এটা তোমরা বুঝতে পারছো। এখন চলে আসো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ আসো, অ্যাডজেক্টিভ ফ্রেজ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ কি হবে, কোন একটা নাউন বা প্রোনাউনকে সে মডিফাই করবে, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, জাস্ট ফ্রেজ আকারে থাকবে। সাপোজ বললাম আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে এই যে স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড কাকে নির্দেশ করতেছে, এই ইংলিশকে না? ইংলিশকে। ইংলিশের একটা গুণাবলী প্রকাশ করতেছে না? দ্যাটস এটা কি হবে, হুম। অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এটাকে অ্যাডজেক্টিভ। ক্লজ বলা যাবে না কারণ এখানে কোনো ভার্ব নাই তাই। হুম। আই নো দ্য চাইল্ড ক্রাইং লাউডলি, এই ক্রাইং লাউডলি কাকে নির্দেশ করতেছে, ওই চাইল্ডের অবস্থা, যে বাচ্চাটা জি ভাই। কান্না করতেছে, বাচ্চার অবস্থা, অ্যাডজেক্টিভ। তারপর দেখো দ্য ম্যান হ্যাভিং এ লট অফ মানি, তো ম্যানের একটা অবস্থা, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তারপর আসো তোমার অ্যাডভার্ব এবং নাউন ফ্রেজের ভিতরে আমরা যদি একটু দেখি যে কি হইতে পারে। an adverb phrase is a group of words that do the work of an adverb. এটা ইউজুয়ালি টাইম শো করে, প্লেস শো করে, ম্যানার শো করে, রিজন শো করে, ডিগ্রি শো করে। ওই ক্লজও সেম জিনিসই আমরা পড়ছি, জাস্ট এখানে ফ্রেজ আকারে থাকবে, কোনো ভার্ব থাকবে না। যেমন দেখো হি বিহেভড উইথ মি হবে, এটা শুধু মি না, হি বিহেভড উইথ মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে। ইন এ ফ্রেন্ডলি ওয়ে কি কাকে নির্দেশ করতেছে, যে ব্যবহার করেছে, কেমন বিহেভ করছে সেটা, তাহলে হাউ, মানে এটা হচ্ছে কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর দেখো হি ডিডন্ট কাম বিকজ অফ হিজ ইলনেস, তাহলে সে কেন আসে নাই, কেন আসে নাই, এই যে কাম আসে নাই কেন, ডিডন্ট কাম কেন আসে নাই, কারণ রিজন নির্দেশ করতেছে, মানে রিজন হলেও কি সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। তারপর দেখো হি লিভস ইন এ স্মল স্লাম, তো একটা ছোট বস্তিতে বসবাস করে, তাহলে এই যে লিভস কে মডিফাই করাতে, ভার্বকে মডিফাই করাতে, যে কোথায় বসবাস করে, হোয়ার, তাহলে এটাও কি অ্যাডভার্ব ফ্রেজ। কারণ এখানে কোনো ভার্ব নেই, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, বিকজ অফ হিজ ইলনেস, ইন এ স্মল স্লাম, এখানে কোনো ভার্ব আছে নাই, মানে ফাইনিট ভার্ব নাই আর কি, that's it। এখন দেখো যে প্রেপোজিশনাল ফ্রেজ, এটা নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন আছে, তাই না? যে ভাই প্রেপোজিশন ফ্রেজ হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি হবে বুঝতেছে না। অ্যাকচুয়ালি এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। এ ফ্রেজ ওয়ার্কড অ্যাজ এ প্রেপোজিশন ইজ কল্ড প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ গুলো তোমার প্রেপোজিশন দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? প্রেপোজিশন দিয়ে শুরু হয়। এখন এখানে একটা বিষয় আছে, এই প্রেপোজিশনাল ফ্রেজটাই আবার কাজ করে আলাদাভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে অথবা তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে। কথা বুঝছো? তো যদি অপশনে এইটা থাকে যে নিচের কোনটি উত্তর, সেখানে যদি অপশনে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, সাথে প্রিপোজিশন ফ্রেজ থাকে, এবং যদি সেই জিনিসটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার ফুলফিল করা সত্ত্বেও, তখন কিন্তু অ্যাডজেক্টিভই দিতে হবে। কেননা দেখো প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে একটা নর্মাল কথা, আর এটাই আবার কাজ করতে পারে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে। তাইলে তোমাকে যখন একটা কোশ্চেন দিবে, সেখানে যখন সবগুলা অপশন উত্তরে দেওয়া আছে, তখন তুমি কোনটাকে চুজ করবা, মোর স্পেসিফিক যেটা সেটাকে না একদম সূক্ষ্ম উত্তর যেটা সেটাকে? তো যদি সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে অ্যাডজেক্টিভকে দিতে হবে, যদি সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে অ্যাডভার্ব দিতে হবে। আর যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কোনোটাই মিলতেছে না, এটা শুধু প্রেপোজিশন দেখা যাচ্ছে, আর বাকি অপশন ধরো দিয়ে দিল নাউন, বা দিয়ে দিল ধরো অন্য কিছু ইনফিনিটিভ ফ্রেজ হাবি জাবি এরকম কিছু দিয়ে দিল, তখন সেটাকে বুঝতে হবে না, এটাকে প্রেপোজিশন হিসেবে দিতে হবে। আমার পয়েন্টটা কি বুঝতে পারছো?
বলো। আচ্ছা, আমরা এক্সাম্পল দিলে হয়তো আরো একটু ক্লিয়ার হবা। দেখো, হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তো এই যে অন দিয়ে দেখো শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কি? এটা প্রেপোজিশনাল ফ্রেজ, নো ডাউট। এট দ্য পয়েন্ট অফ ডেথ, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাই এটাও কি প্রেপোজিশনাল ফ্রেজ। এখন এই যে অন অ্যাকাউন্ট অফ ইলনেস, এইখানে তোমার অপশনের ভিতরে ধরো এইভাবে দেওয়া আছে যে সাপোজ এটা কাকে মডিফাই করতেছে, এই যে কামকে মডিফাই করতেছে না, তার মানে এটা অ্যাডভার্ব, মানে ভার্বকে মডিফাই করাতে। এখন অপশনের মধ্যে প্রেপো আছে, অ্যাডভার্ব আছে, তাহলে অ্যাডভার্বকে চুজ করবা। আর যদি অ্যাডভার্ব না থাকে অপশনে, তখন প্রেপো হবে, নো ম্যাটার হোয়াট। ঠিক আছে, এটা আর কি বোঝাতে চাইছি। এখন আমরা কমন কিছু কোশ্চেন আসে যেগুলা পরীক্ষায় আসছিল, রিয়েল এক্সাম পেপার থেকে নেওয়া। সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেড এগস, এখানে সিটিং হ্যাপিলি কি হবে? 44 BCS, বলো। সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেড এগস। অ্যাডভার্ব। Proverbial phrase. গুড, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ কমন সেন্স কি বলতেছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবা নাকি ক্লজ বলবা? সিটিং হ্যাপিলি। ফ্রেজ হবে। Giranda. হ্যাঁ, এটাকে তুমি ফ্রেজই বলো, এখানে কোনো ক্লজ নাই। এখন দেখো, সিটিং হ্যাপিলি এটা কাকে নির্দেশ করতেছে? ওই যে সে যে ডিম পারছে, যে সে ভালোভাবে বসে শান্তি মতো বসে ডিম পারছে, তা ডিম পারছে কি, পারছে যে সেটার সাথে রিলেটেড, মানে ভার্বকে মডিফাই করতেছে, তাই। এটা কিন্তু চিকেনের অবস্থা যদি ভাবো, অনেকে অনেকে বলবে যে ভাই এটা তো চিকেনের অবস্থা, তাহলে এটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা না। এখানে মেইন ফোকাস হচ্ছে ডিম পারছে কি পারছে না সেটা, তার মানে ঠান্ডা মাথায় বসে সে ডিম পারছে, এটা কিভাবে হচ্ছে বিষয়। পারছে? হ্যাঁ, ওকে। শান্তি পাইছে ভাই। এখন আসো, যে হি র্যান উইথ এ গ্রেট স্পিড, তাহলে এই যে উইথ এ গ্রেট স্পিড, হিকে মডিফাই করতেছে না র্যান কে? বলো, র্যান কে। Ranke. তো র্যান যদি ভার্ব হয় তাহলে এটা কি? অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব। ফ্রেজ। তারপর দেখো, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, তো উইথ অল সিনসিয়ারিটি এটা কাকে মডিফাই করতেছে? ওয়ার্কড কে, দ্যাটস এটাও অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব। কিন্তু দেখো, এগুলা কিন্তু উইথ দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন বলতে পারতে, কিন্তু অপশন দেখবা প্রেপোজিশন থাকলেও এটা অ্যাডভার্ব দিতে হবে, কারণ মোর স্পেসিফিক এটা। আর যদি ধরো অ্যাডভার্বিয়াল না থাকে অপশনে, তখন প্রেপো দিবা। দিস ইজ দ্য বুক আই লস্ট, তাহলে এই যে আই লস্ট কাকে মডিফাই করতেছে? এই বুককে না, বুকের অবস্থা যেটা আমি হারিয়ে ফেলছি, তাহলে এটা Adjective. অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ হবে এটা, কারণ এখানে লস্ট আছে, টেন্স। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, তাহলে কি হবে? অ্যাডভার্বিয়াল। তো দেখো, ভাইয়া এই দুই হচ্ছে গিয়ে নাম্বার রিয়েল। 2 নম্বরটা কি হচ্ছে? ফ্রেজ হইলো কেন? উইথ গ্রেট স্পিড, এখানে কি কোনো ভার্ব আছে? তাই তো ফ্রেজ, তো কোনো ভার্ব নাই। এখন আসলে জেউর একটা কোশ্চেন, বলো দেখি এটা কি হবে উত্তর। অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব অ্যাডভার্ব। হ্যাঁ, তো দেখো যেহেতু কিন্তু এই যেগুলো বেশি দেয়, আনলেস দ্য ক্রাউন ক্যান মেক এ বেটার কেস দ্য অ্যাকিউজড মার্ডারার উইল নট বি কনভিন্সড, মানে ক্রাউন মানে কি, ধরো একটা পক্ষ, তারা যদি নিজেরা বেটার ওইতে আর্গুমেন্ট না দিতে পারে, তাইলে ওই যে যে দোষী আছে তাকে আর বাঁচাইতে পারবে না। তাহলে যদি মানে না পারে, তাহলে বাঁচাইতে পারবে না, তার মানে একটা কাজকে মডিফাই করতেছে, ভার্বকে, ঠিক আছে, অ্যাডভার্ব। আর এমনিতে দেখো আনলেস দিয়ে শুরু হয়েছে, বলছিলাম যে এই যে আনলেস ওখানে মার্ক করে দিয়েছিলাম আলাদাভাবে, ইম্পর্টেন্ট। তারপর দেখো, রাশিয়া ইউনিভার্সিটি এগুলো আসে, উই অলওয়েজ প্লে ফুটবল আফটার ওয়ার্ক, এখানে প্রেপোজিশনাল ফ্রেজ কোনটুকু? আফটার ওয়ার্ক। After work. হোয়ার হি লিভস ইজ এ মিস্ট্রি, সে কোথায় বসবাস করে এটা একটা রহস্য। তাহলে হোয়ার হি লিভস এটা কি? রাশিয়া ইউনিভার্সিটি কোশ্চেন, বলো। নাউন। নাউন ইয়েস, ভাই। এটা হচ্ছে একটা নাউন, কারণ এখানে ইটে কনভার্ট করা যাচ্ছে, ইট ইজ এ মিস্ট্রি, এটা নাউন ফ্রেজ, নাউন ক্লজ, সরি। তারপর আসো, আই এম গোয়িং দেয়ার টু ভিজিট মাই ফ্রেন্ড, টু ভিজিট মাই ফ্রেন্ড এটা কি হবে? এটাকে তুমি প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারো, বাট অ্যাকচুয়ালি এটা মোর স্পেসিফিকলি ইনফিনিটিভের মধ্যে পড়ে গেছে, মোর স্পেসিফিকলি দ্যাটস এটা ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে, এরপর চলে আসো, নিয়ার দ্য ফরেস্ট পুলিশ ফাউন্ড এ সিক রোহিঙ্গা লাইং অন হিজ ব্যাক ক্রাইং পাইটিয়াসলি ফর হেল্প। ঠিক আছে, ওল্ড, এই যে ধরো লাইং, লাইং, লাইং অন হিজ ব্যাক অ্যান্ড ক্রাইং পাইটিয়াসলি, এটা কি হবে এইটুকু ধরো ডালে? এটা রোহিঙ্গার মানুষটার অবস্থা নির্দেশ করতেছে না, তাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে ধরো। জি ভাই, অ্যাডজেক্টিভ ভাই। Okay? তারপর চলে আসো, দ্য গার্ল ইন গ্রিন, এটা আর ইউর কোশ্চেন, তো ইন গ্রিন কাকে নির্দেশ করতেছে? গার্লকে, তার অবস্থা, তাহলে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তো এই ছিল আর কি তোমার এই যে
ক্লজ এন্ড ফ্রেজের উপরে ফুল ক্লাস। তো আই গেস এরপরে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না, কেননা এই ক্লাসটা হচ্ছে আমি এমন ভাবে তৈরি করছি যাতে করে তোমার রিয়েল কোশ্চেন, তারপরে যত ধরনের কনফিউশন আছে সবকিছু দূর করা যায়। তো আই গেস এখন যদি তুমি মাস্টার বই থেকে বা কম্পিটিটিভ বা অন্য যে কোনো বই থেকে এই জিনিসটা সলভ করতে যাও, তুমি ইজিলি দেখবা যে সেন্স মেক করতে পারবা যে এই জন্য এটা হয়েছে। আর অ্যাকচুয়ালি পরীক্ষার হলে এটাই ম্যাটার করে, কারণ পরীক্ষার হলে কখনোই হুবহু কোশ্চেন আশা করা উচিত না। কোশ্চেন তার মতো করে সে যেভাবে ইচ্ছে সেভাবে দিবে। আমার কাজ হচ্ছে আমি আমার স্ট্র্যাটেজি দিয়ে সলভ করে চলে আসবো। এটা দিছে, এটা এই করতেছে এই করতেছে, তাই অ্যান্সার এটা। বলবা যে এটা উত্তর হয়েছে, বাকি ওই তিনটা কেন হবে না সেটাও আমি জানি। এইভাবে কনফিডেন্টলি পরীক্ষা দিতে হবে যে বাকি ওই তিনটা হবে না সেটা আমি বলতে পারবো, এই আর কি। এখন দেখো এই যে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক, এটাও আজকে পরে দেবো। কয়টা বাজে? বাজে হচ্ছে 11টা। তোমাদেরকে 11টা 10-এ আবার লিঙ্ক দিই, তোমরা একটু ব্রেক নাও, তাই না?